দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনে যদি ফেরেশতা এনেও বসিয়ে দেওয়া হয় তবুও সঠিক নির্বাচন হওয়া সম্ভব না। তাহলে আসলে মানে নুরুল হুদা কে কিভাবে দায়ী করা যায় যদি সিস্টেমে যদি ইলেকশন কমিশন কয়জন? 5 জন। তারা তো টোটাল বাংলাদেশের নির্বাচনটা করে না, তারা পলিসি মেক করে। প্রত্যেকটা জেলায় রিটার্নিং অফিসার কে ছিল? ডিসি। তো ডিসি সাহেব হলো মন্ত্রীর অধীনে। মন্ত্রী যদি ফোন করে যে ভাই ওখানে ভোট কিন্তু কাইটে আমারে দিও, ডিসি তো না দিয়ে উপায় নেই, কারণ ডিসির চাকরি এবার মন্ত্রীর হাতে। তার মানে বর্তমান নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনে যারা আছেন তারা আসলে জুতার বাড়ি খাওয়া, জুতার মালা পরা বা ডিম খাওয়ার ভয় নিয়েই তাদেরকে সামনে আগাতে হবে। কিন্তু বল প্রয়োগ করতো বা তাদেরকে লাঠি পেটা করতো, তাহলে কি হতো অবস্থাটা? তাহলে দাঁড়াতো যে এই পুলিশ আপনার সরকারের দোষর, যার কারণে পুলিশের মনোবল ভেঙে গেছে বা পুলিশ ঠিক মতো কাজ করছে না, সেটি কেন চ্যালেঞ্জ হচ্ছে না? কেউ কেন চ্যালেঞ্জ করছে না? কারণ আপনি যখনই কাউকে জামিন দিতে যাইবেন তখনই আপনাকে আক্রমণ করা হবে এবং তখনই আপনাকে দোষর বলা হবে, এবং যখন আপনি কোনো অর্ডার দিতে যাবেন তখন আপনাকে কোর্ট চেঞ্জ করে দেওয়া হবে। বলেন বাংলাদেশে তো এর আগের সরকার, তাদের সমর্থক, তাদের যারা সহানুভূতিশীল তাদের প্রতি, তাদের বাংলাদেশে তো কোনো মানবাধিকার নেই। মানবাধিকারের সংজ্ঞা এখন এক একজনের জন্য এক এক রকম। সবচেয়ে বড় কাজটা ছিল নির্বাচন সিস্টেম তৈরি করা, আর কিচ্ছু লাগবে না বাংলাদেশে। আপনি নির্বাচনের সিস্টেমটা ঠিক করে দেন, যে কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় বসে ভাবতে না পারে যে আগামী নির্বাচনে আমরা মেকানিজম করে চলে আসবো। আদালত প্রাঙ্গণে ঘোরেন, অবস্থা দেখেন, ব্যাখ্যাও করছিলেন। 5ই আগস্ট পূর্ববর্তী পরিস্থিতি আর পরবর্তী পরিস্থিতি, পার্থক্য কি? উন্নতি কি হলো, অবনতি কি হলো? তখন বিএনপি নেতাদের আগাম জামিন দিত, যে আগাম জামিন দিত তাদের কোর্ট চেঞ্জ করে দিত। তাহলে একই তো অবস্থা ভাই, আমরা তো এপি টুপি। কোথায় আমরা যাচ্ছি, কি প্রত্যাশা করেছি, কি চাইছি, আর কি আমাদের হচ্ছে? যারা যে সমস্ত আইনজীবীরা 5ই আগস্টের আপনার আন্দোলনের সরাসরি সম্পৃক্ত ছিল, তারাও বলছে এগুলো সব ভুয়া মামলা, মিথ্যা মামলা। এই মামলায় আপনি একজন লোককে 7 মাস থেকে জেলে রাখলেন, এই যে অবিচারটা আপনি করলেন, এই অবিচার আপনার নজরে এসেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে, গায়ে ডিম মেরে, গালে জুতা দিয়ে বাড়ি দিয়ে তাকে হেনস্থা করে পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তারপরে এভাবে তাকে গ্রেপ্তার করা হলো পুলিশের হাতে। এই যে পুলিশ, পরে সরকারও বিবৃতি দিয়ে বলল এটি ফৌজদারি অপরাধ, এটি বেআইনি, কিন্তু পুলিশের সামনে এরকম একটা বেআইনি ঘটনা ঘটে গেল, ফৌজদারি অপরাধ ঘটে গেল, পুলিশ ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। পুলিশের এমন নিষ্ক্রিয়তার কোনো ব্যাখ্যা কি খুঁজে পান? মানে কোনো কারণ কি খুঁজে পান? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। এটা তো কারণটা খুব সহজ, এটা খুঁজতে হয় না, এটা সমস্ত মানুষ, আপনার 18 কোটি মানুষের মধ্যে কোটি কোটি মানুষ এটা অনুধাবন করে। সেটা হলো যে একটা সুষ্ঠু পরিবেশ যদি না থাকে, যে আপনি আপনার দায়িত্ব পালন করার মতো সাহস, এবং আপনি দায়িত্ব পালন করলে আপনি আইনগত কোনো সমস্যায় পড়বেন না, এই ধরনের যখন একটা এনভায়রনমেন্ট থাকে তখনই সবাই দায়িত্ব পালন করতে সচেষ্ট হয়। কিন্তু আপনি পুলিশের অবস্থা দেখেন, আজকের যে পুলিশ, যেটা এখন অনেকেই বলে যে এখনো তাদের সেই জুলাই আগস্টের যে ট্রমা এখনো তারা কাটিয়ে উঠতে পারেননি, এবং কাটিয়ে ওঠার জন্য যে ধরনের আপনার অ্যাক্টিভিটিস দরকার ছিল বা যে ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে একটা নিশ্চয়তার দরকার ছিল, সেগুলো রাষ্ট্র দিতে পারেনি। বরঞ্চ আপনার সাইকোলজিক্যালি এমন ভাবেই করা হয়েছে যে এই ঘটনার ক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার সব জায়গায় দেখবেন খুব অ্যাক্টিভলি এখন কাজ করছে না। কারণ হলো আমি ট্রাফিক লাইনে দেখেন, আমরা ট্রাফিকের রাস্তায় চলাফেরা করি, ট্রাফিকেও দেখি, থানায়ও দেখি, সব জায়গায় একই অবস্থা। মানে খুব এগিয়ে বেড়ে যে পুলিশের যে দায়িত্ব, যে ল অ্যান্ড অর্ডার কোন রকম যদি ব্যত্যয় হয় ঝাঁপিয়ে পড়ে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে, এই মানসিকতাটা তাদের মধ্যে এখন নাই। এটার পিছনে সঙ্গত কারণই আছে, কারণ তারা রদবদল হলো, পুলিশেও তো প্রধান থেকে শুরু করে অনেক রদবদল হলো। তারপরে রদবদল তো, এটা তো পুলিশের 1 লক্ষ পুলিশ থাকলে 1 লক্ষ পুলিশের মধ্যে লোক, ঢাকা থেকে 20,000 সরাই দিলেন, 20,000 আনলেন, কিন্তু এই পুলিশ তো একই, পুলিশ বাহিনী তো একই, তাই না? ব্যক্তি হয়তো পরিবর্তন হচ্ছে, ব্যক্তি পরিবর্তন তো কিছু আসে যায় না। কারণ হলে আপনি যারা এই পুলিশ যারা নাকি আপনার এর আগে ডিউটি করেছে, রাষ্ট্রের নির্দেশে তারা দায়িত্ব পালন করতে গেছে, লোকজন মৃত্যুবরণ করেছে আন্দোলন সময়, সেটা ঠিক আছে, কিন্তু আপনার 5ই আগস্টের পরিবর্তনের পরে, তারপরে যে দীর্ঘদিন থেকে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় যে পুলিশকে নির্যাতন করা হলো, পিটানো হলো, গুলি করা হলো, থানা দখল করা হলো, এই জিনিসগুলোর তো কোনো বিচার হয় নাই। এবং এখানে তো আপনার বিচার করা যাবে না, এইভাবে একটা আইনই করেছে ইনডেমিনিটি, যদিও এটা সংবিধান অ্যালাউ করে না এবং কোনোভাবেই এটা আদালতে গেলে টিকবে না, কিন্তু তারপরে একটা ইনডেমিনিটি দিয়ে রাখছে কেন? বিশেষ একটা গোষ্ঠীকে প্রোটেকশন করার জন্য। এবং এই প্রোটেকশন আপনি যতদিন রাখবেন ততদিন পুলিশকে আপনি অ্যাক্টিভলি আগের মতো পুলিশের কার্যক্রম আপনি পাবেন না, কারণ পুলিশ এখনো মনে করে তারা মব সন্ত্রাসের শিকার হতে পারে,
এবং এটা তো বাস্তবতা আমরা দেখেছি। কারণ আজকে যে বললেন যে 2 জন পুলিশ 4 জন ওখানে ছিল, তারা যদি নুরুল হুদা সাহেবকে সেভ করতে গিয়ে ওই লোকগুলোকে যদি তারা ধরেন কোন রকম বল প্রয়োগ করতো বা তাদেরকে লাঠি পেটা করতো, তাহলে কি হতো অবস্থাটা? তাহলে দাঁড়াতো যে এই পুলিশ আপনার সরকারের দোষর এবং এদেরকে এখনই চাকরি খেতে হবে। অতএব ওই জিনিসটা তো তারা কোনোভাবেই করবে না, কোনো রিস্ক নেবে না তারা। অতএব রাষ্ট্রের পক্ষ থেকে যখন এইরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে যে না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো, রাষ্ট্র আমাদের উপর কোনো নিপীড়ন নির্যাতন বা ওই আপনার দোষরের কোনো সার্টিফিকেট আমাদেরকে দিবে না এবং আমাদের কোনো সমস্যা হবে না, এই চিন্তাটা যখনই করতে পারবেন তখনই তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। এর আগে পুলিশের পক্ষ থেকে আপনি স্বাধীনভাবে কাজ করার সুযোগটা আপনি পাবেন ঠিক না। এই ঘটনা প্রসঙ্গে আরেকটু কথা বলবো, নুরুল হুদার প্রসঙ্গে, মানে তার বিরুদ্ধে যে মব ইনজাস্টিসটা হলো সেটা নিয়ে আরেকটু কথা বলবো। কিন্তু আপনি না, আমি আপনাকে আপত্তি জানাই, আপনি শব্দটা জাস্টিস এখানে আনবেন না। আমি ইনজাস্টিস বলেছি খুব মানে সুচিন্তিতভাবে। আমি সিরিয়াসলি অপোজ করি এটা। এটা মব ভায়োলেন্স এবং এটা মব সন্ত্রাস, এটা কোনো জাস্টিস না কোনোভাবেই না। এবং যারা বলে তারা যদি ইচ্ছা করে বলে, বুদ্ধি করে বলে, তাহলে তারা এটাকে বিচার হিসেবে নিতে চায় মানুষকে একটা দেখানোর জন্য, কিন্তু এটা কোনোভাবেই সঠিক নয়। বিচারকে এভাবে কলঙ্কিত করার কোনো সুযোগ নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে ওই শব্দটা এসেছে মব জাস্টিস, আমি অবশ্য বলেছিলাম মব ইনজাস্টিস। আমি আপনার কাছ থেকে আসলে সেই ইনডেমনিটির কথাটা একটু শুনতে চাই, যেটির কথা বলছিলেন যার কারণে পুলিশের মনোবল ভেঙে গেছে বা পুলিশ ঠিক মতো কাজ করছে না, সেটি কেন চ্যালেঞ্জ হচ্ছে না? কেউ কেন চ্যালেঞ্জ করছে না? কোথায় চ্যালেঞ্জ করবে বলেন? আদালতে। আদালত কি আমরা যে 5ই আগস্টের আগে যে আদালতের পরিবেশ ছিল, এই পরিস্থিতি বাংলাদেশে কি অবস্থায় বিদ্যমান আছে, এটা যারা আমরা আদালতে আছি তারা বুঝতে পারি। আদালত স্বাধীনভাবে এই মব ভায়োলেন্সের কারণে, মব সন্ত্রাসের কারণে আদালতও স্বাধীনভাবে কাজ করতে পারে না, যেমন পুলিশ পারে না। কারণ আপনি যখনই কাউকে জামিন দিতে যাইবেন তখনই আপনাকে আক্রমণ করা হবে এবং তখনই আপনাকে দোষর বলা হবে, এবং যখন আপনি কোনো অর্ডার দিতে যাবেন তখন আপনাকে কোর্ট চেঞ্জ করে দেওয়া হবে। জামিন দিলে আপনার কোর্ট চেঞ্জ দেওয়া হবে, অথবা আপনাকে প্রত্যাহার করে নেওয়া হবে, অথবা আপনি ভয়তে থাকবেন যে কোন সময় আবার কোন আইনজীবীরা এসে কোর্টের মধ্যে ডিম মারে, আবার বলে যে দোষর এদেরকে সরিয়ে দাও। কাজে এই অবস্থায় তো আদালত স্বাধীনভাবে বিচার করতে পারবে না এবং বিচারে আপনার স্বাধীনভাবে বিচারের সুযোগটা অত্যন্ত সীমিত এখন। হ্যাঁ, যে কিছু যে বিচার হচ্ছে না, এটা আগের সরকারের আসলে কিছু বিচার তো হয়, কিন্তু আপনার যে বিচারগুলোর সঙ্গে অত্যন্ত পাবলিক ইন্টারেস্ট জড়িত, যেখানে মানুষ এটা দেখবে যে এটাকে বিচার হলো কি ন্যায় বিচার হলো কিনা, এই সমস্ত অ্যানালাইসিস যে জায়গাগুলোতে করবে সেই জায়গাগুলোতে সেই সুযোগটা তো নাই। আপনার সবচেয়ে বড় কথা হলো তো বাংলাদেশে তো আপনি যে প্রথম শব্দটা বললেন মানবাধিকার, বিশ্বব্যাপী যদি কন্টেস্টে বলেন তো মানবাধিকার নিয়ে আর কথা বলার এখন খুব একটা আকাঙ্ক্ষা আমার মধ্যে নাই। কারণ হলো যেখানে গাজায় এইভাবে ঘটনা ঘটছে, যেখানে ইরানে আক্রমণ হচ্ছে, যেখানে আপনার সিরিয়ায় এইভাবে ঘটনা ঘটছে, সেখানে ইন্টারন্যাশনালি মানবাধিকার নিয়ে কথা বলার কি সুযোগ আছে বলেন? যেখানে জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে ধরেন ইরান আর পরমাণু বোমা বানাতে পারবে না, সবাই একমত বানাতে পারবে না, কিন্তু ইসরায়েলের ব্যাপারে কিন্তু বলছে না বানাতে পারবে না। এই যে আপনার বৈষম্য, এর মধ্যে তো মানবাধিকার বলার কোনো সুযোগ নেই। মানবাধিকার যখন শুরু হয়েছিল বলা, তখন কিন্তু এই সব ক্ষেত্রে এই কথাগুলো বলা শুরু হয়েছিল। আর বাংলাদেশে যদি আপনি বলেন, বাংলাদেশে তো এর আগের সরকার, তাদের সমর্থক, তাদের যারা সহানুভূতিশীল তাদের প্রতি, তাদের বাংলাদেশে তো কোনো মানবাধিকার নেই। তাদের মানবাধিকার তো আলাদা বিবেচনা করা হয়, এবং অন্য যারা আছে তাদের মানবাধিকারের বিষয়টা যদি আপনি বলেন তাহলে মোটামুটি সেখানে আমরা ভালোই আছি। তার মানে মানবাধিকারের সংজ্ঞা এখন এক একজনের জন্য এক এক রকম, এক একজনের জন্য এক এক রকম, এবং রাষ্ট্রের পক্ষ থেকেও সেইভাবেই চিন্তা করা হয়। রাষ্ট্র কি এখন মবের কাছে অসহায় হয়ে পড়েছে? না, একটা পজিটিভ দিক আছে, সেটা হলো ধরেন বগুড়াতে, এই আপনার রংপুরে যখন জিএম কাদের সাহেবের ওখানে এই এনসিপির এরা সন্ত্রাস করতে গেল, মব সন্ত্রাস, তখন আর্মির পদক্ষেপে কিন্তু একটা ভালো উদ্যোগ হয়েছিল এবং একটা ইউটার্ন করেছিল মব সন্ত্রাসটা। এবং ধানমন্ডি থানায় যখন আপনার মব সন্ত্রাসের জন্য অ্যারেস্ট করা হলো, তারপরে আপনার এনসিপির একজনে এসে ছাড়িয়ে নিয়ে গেল, তারপরে ধরেন মাঝামাঝি যে ঠিক আছে মব সন্ত্রাস তো করা যায় না, করা যাবে না, ছাড়িয়ে নিতে পারে। কিন্তু এরপরের যে ঘটনা, সেই ঘটনাগুলোতে কিন্তু মনে হয়েছিল যে বেশ কিছুদিন কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা মব সন্ত্রাস টলারেট করব না। তা আমরা কিন্তু একটু আশ্বস্ত হয়েছিলাম যে ঠিক আছে, এটা হয়তো ভালো হবে। কিন্তু গতকালকে আপনার গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পরে আমরা কি আর ভদ্র জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে মাথা তুলে কোনো বিশ্বব্যাপী কোনো কথা বলতে পারবো মানবাধিকার নিয়ে?
এটা বলা সম্ভব না। আমরা মাথা নুয়ে যাবে, অবশ্যই নুয়ে যাবে। কারণ যেখানে একজন সরকারি অফিসার, সে সচিব ছিল, ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ছিল, ধরেন আজকের চিফ ইলেকশন কমিশনার, হোয়াট উইল বি দ্য রিয়াকশন? উনি কি আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন? উনি তো আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। কারণ উনি যে ইনস্ট্যান্সটা দেখলেন, উনি জানেন যে আগামী জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, একটা দল হারবে, একটা দল জিতবে। সেই দল দুটোর মধ্যে এখন বিএনপি আর এনসিপি জামাত, এরাই তো, এর মধ্যে একজনে জিতবে একজনে হারবে। এই ইলেকশন কমিশনার যারা হারবে, তারা যে তার গালে জুতা মারবে না, এই নিশ্চয়তা আপনাকে কে দেবে? রাষ্ট্র তো এই নিশ্চয়তা দিতে পারে না। তবে হ্যাঁ, অবশ্যই আজকের যে খবর সেটা হলো যে সেনাবাহিনী ধন্যবাদের কাজ করেছে, তারা তাকে গ্রেপ্তার করেছে এবং সরকারও পরবর্তীকালে বলেছেন একজনকে গ্রেপ্তার করেছে সেখানে তাকে। কিন্তু এখন দেখেন, এই যে গ্রেপ্তার করাটা, আপনি দেখেন সিদ্দিককে যখন কাকরাইলে এইভাবে নির্যাতন করা হলো, এটা তো দিনে দুপুরে দেখা যায় সব। আপনি তো দেখছেন একজন অভিনেতা, সে দল করতে পারে, যাই করুক, সেই কারণে আপনি তাকে এইভাবে পিটাবেন? এটা একটা এটা কি মানবাধিকারের দেশ হলো? এটাকে কি মানবাধিকার বলবো? আমি কিভাবে আমি মানবাধিকার বলবো? এটাকে মানবাধিকার বলার কোনো সুযোগ নাই। এখন যদি বলতে পারেন যে এরকম ঘটনা কি দুই একটা ঘটে, এটা তো আপনার বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, এটা সরকার সবসময় বিচ্ছিন্ন বলবে, কিন্তু 18 কোটি লোক, প্রত্যেকটা লোকের জন্য এক ঘটনা। আপনাকে যদি আজকে এইভাবে করা হয়, আমাকে যদি আজকে এইভাবে করা হয়, এটা তো এইভাবে বিচ্ছিন্ন ঘটনাই বলবে। অর্থাৎ এই যে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে এবং সরকারের দুর্বলতার কারণে, এই যে আজকে একজনকে কেন ধরবে? ওখানে তো আমরা 10 জন দেখেছি। এবং এখানে পুলিশকে কেন তারা ব্যবস্থা নিল না? সবগুলো নিয়ে যদি খুব স্ট্রং একটা, আমি পুলিশকে কেন ব্যবস্থা নিল না এই প্রশ্নটা আমিও একটু করতে চাই আপনার কাছে, যে পুলিশকে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গটা আমি আরেকটু করতে চাই। তার কিন্তু আপনার কথা থেকে এই বিষয়টা একটু আরেকবার বলতে চাই, যে তার মানে বর্তমান নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনে যারা আছেন, তারা আসলে জুতার বাড়ি খাওয়া, জুতার মালা পরা বা ডিম খাওয়ার ভয় নিয়েই তাদেরকে সামনে আগাতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি এনসিপি কিন্তু নির্বাচন কমিশন বাতিল চেয়েছে, পদত্যাগ চেয়েছে। মানে এটি তাদের মাথায় রেখেই কাজ করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি ধরেন 5ই আগস্টের পরে মানুষের প্রত্যাশা ছিল একটা নির্বাচন, এবং আসলেই তো ম্যাক্সিমাম মানুষের প্রত্যাশা ছিল একটা দ্রুত নির্বাচন। মানে অর্থাৎ মানুষের এই যে ভোট দেওয়ার অভিযোগ, এই কারণেই তো মূলত বলা হয়েছে যে এদেরকে সরিয়ে একটা ভালো নির্বাচন দেওয়া হোক, যে ক্ষমতায় আসবে জনগণের মনোনীত প্রতিনিধিরা ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা থাকবে, এটা তো সংবিধান আমাকে বলছে। এইটাই ছিল অধিকাংশ মানুষের প্রত্যাশা। কিন্তু কিছু লোক যারা নাকি এখানে নেতৃত্ব দিল, তারা একটি লোভে পড়ে একটা সরকার গঠন ক্ষমতার মধ্যে চলে গেল। এই কারণে ওই টোটাল জিনিসটাই ফ্রাস্ট্রেট হয়ে গেছে। আজকে দেখেন 10 মাস পর্যন্ত যারা এই আন্দোলন করলেন, তাদের মধ্যে এখন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে তাদের ঐক্য হচ্ছে না। শুধু ঐক্য না, এক পক্ষ আর এক পক্ষ কিন্তু ঝাঁপিয়ে পড়তেছে, মারামারি করতেছে, সব জায়গায় হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে তো আমাদের অগ্রগতিটা আমরা দেখলাম যে থমকে যাচ্ছে। কেন যাচ্ছে? সেই একটাই কারণ, সেটা হলো আপনি যদি জনগণের প্রত্যাশার বাইরে কিছু করতে চান, তাহলে সেটি আপনি সাকসেস হতে পারবেন না। আপনি যদি ক্ষমতা আঁকড়ে রাখতে চান, আপনি যদি মেকানিজম করতে যান, তাহলে সেগুলো তো জনগণ বুঝে ফেলে। সবচেয়ে কথা হলো যে আমাদের দেশের জনগণ মিডিয়ার কারণে, সোশ্যাল মিডিয়ার সবকিছুর কারণে যতই অনেক কিছু চাপা রাখেন, কোনো কিছুই চাপা থাকে না, সবকিছু মানুষের সামনে চলে আসে। এবং সবচেয়ে মানুষের যে প্রত্যাশাটা, সেটা এই ধরেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতা তারেক জিয়ার বৈঠকের পরে কিন্তু একটা পরিস্থিতি আসছিল, যাক একটা নির্বাচন হচ্ছে। এর আগে কিন্তু একটা খুবই ছিল যে নির্বাচনই হবে কিনা, কারণ একদল তো তাদেরকে দাঁড়িয়ে যেত নামাজ পড়ার পরে ইউনূস সাহেবকে বলতেছে আপনি থাকেন, 5 বছর থাকেন। এনসিপির লোকরা বলতেছে, ফেসবুকে লিখতেছে। কাজে এখানে তো পক্ষ বিপক্ষ আছে, যে 5 বছর থাকার তো ম্যান্ডেট একজন উপদেষ্টা তো বলেই দিল ওনারা কি ম্যান্ডেট পেয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, ম্যান্ডেট কাকে বলে আপনি বুঝেন? ম্যান্ডেট নেওয়ার জন্য একটা অফিসিয়াল সিস্টেম আছে। সেই অফিসিয়াল সিস্টেম ছাড়া আপনি কয়েকদিনে হাউকাউ করলেন, আর কয়েকজন গিয়ে বসে গেলেন আর বললেন যে এটা ম্যান্ডেট। দিস ইজ নট ম্যান্ডেট। ম্যান্ডেট শব্দের অর্থ বুঝতে হবে। ম্যান্ডেট হতে হলে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আজকে আপনি ভোট দেন, ভোট দিয়ে বলেন যে কে কাকে দিচ্ছে, সেইটা হলো ম্যান্ডেট। এই ধরনের কথাবার্তার মাধ্যমে একটা আপনার জনগণের মনে একটা আশঙ্কা ছিল যে আসলে দেশ কোথায় যাবে। আর নির্বাচন না হলে তো অবশ্যই দেশে একটা গৃহযুদ্ধের ভাব হয়ে যেত। তো সেই জায়গাটায় যেহেতু একটা পরিবেশ শান্ত হয়েছে, নির্বাচন নিয়ে আমরা কথা বলছি। কিন্তু এখন নির্বাচন যে আপনি করবেন, এই নির্বাচন করার মধ্যে যারা আছে সব রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোকে সঠিকভাবে তারা নিরাপত্তার মধ্যে থেকে নির্বাচন করতে পারবেন, এই নিশ্চয়তা সরকারের তো সেরকম কাঠামো এখনো তৈরি করছেন না। এই মব সন্ত্রাসের মাধ্যমে তো একটা দেখা হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে যে নির্বাচনে দাঁড়াইলে আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনি দাঁড়াইলে নমিনেশন পেপার যখন জমা দিতে যাইবেন, তার আগেই আপনাকে রাস্তাঘাটে দেখা যাবে আপনাকে 20-50 জন ফেসবুকে একটা পোস্ট দিয়া আপনার লোকজনকে নিয়ে আসলেন, আইসা বিরিয়ানি ট্রেনি খাইলেন, তাদেরকে বললেন পিটাইকে, বাস আপনি পিটাই দিলেন। তো ওই লোক আর কি নির্বাচন করবে?
এগুলো তো আপনাকে মাথায় রাখতে হবে। এই যে মব সন্ত্রাস দেশে একটা শুনেছিলাম একটা কথা যে নির্বাচন কেন হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনা যায় নাই অতীতে। এই কথা শুনেছি, মানে সামনেও কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অজুহাত হিসেবে ব্যবহার হতে পারে কিনা, মানে যেভাবে মব বা আইন শৃঙ্খলা যেহেতু মানে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয়, সেটি একটা অজুহাত হিসেবে সামনে আনা যেতে পারে কিনা? হ্যাঁ, যদি আপনি অজুহাত দেন, আপনি তাহলে ওই গত সরকারের সময় ওই একই কাতারে আপনাকে যেতে হবে। কারণ ওই 16 বছরে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমস্ত বিরোধী দল সবাই কিন্তু বলে আসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, আর ন্যায় বিচার হচ্ছে না, আইনের শাসন নাই, এই কথাগুলো তো আমরা বলে আসছি। তাহলে আপনি যদি এখন ওই কথাগুলো বলেন, তাহলে আপনি তো ওই কাতারে ওই আগের সরকারের যে বৈশিষ্ট্যগুলো আপনারা দিচ্ছেন, ওই বৈশিষ্ট্যগুলো আপনাদের উপরই পড়বে। আপনাদের কি বৈশিষ্ট্যগুলো নিতে হবে? আপনি যদি মনে করেন ওই বৈশিষ্ট্য নিয়ে আপনারা যতদিন পারবেন থাকেন, কিন্তু বাংলাদেশে তো একটা ইতিহাস দেখলেন, ইচ্ছা করে জোর করে থাকা যায় না, এবং সেটি আপনি আজকে হোক, কালকে হোক, 20 বছর পরে হোক, আপনাদেরকে যেতে হবে। তখন গেলে আপনাদের কি কনসিকুয়েন্স হবে সেগুলো আপনি একটু চিন্তা করেন। আর সবচেয়ে কথা হলো, আপনারা যাকে ডেকে এনে বসালেন, আমাদের প্রধান উপদেষ্টা তো আন্তর্জাতিকভাবে ওনার একটা বিরাট একটা ওয়েট আছে এবং একটা গ্রহণযোগ্যতা আছে, এবং সর্বোচ্চ প্রভাবশালীদের মধ্যে একজন। তো উনি আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত ব্যর্থতা, ওই সব কিন্তু আপনি এনসিপি যাই করেন, বিএনপি যাই করেন, দেশে যে যা করুক, যত অন্যায় আছে, যত অবিচার আছে, যত মব সন্ত্রাস আছে, সব কিন্তু হেডেড ওই ডক্টর ইউনূস সাহেবের উপরে পড়তেছে ইন্টারন্যাশনালি। এখানে আমি দেখতেছি যে হয়তো ইশরাককে আপনি দিল না আপনার অগ্নিকে, এখানে দেখলেন কে দিচ্ছে না, আপনার হয়তো ওই উপদেষ্টা দিচ্ছে না, এটা ইন্টারন্যাশনাল। লোকালি কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু দেখবে যে একটা আদালতের রায় মানছেন না, সেটা ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা ওনার দেশে, এটি কিন্তু ওনার দেশে দেখবে। আর বিশ্বব্যাপী যে প্রধান নির্বাচন কমিশনারকে যে গালে জুতা মারলো, এটা কিন্তু ওই লোকটাকে আর বিশ্বব্যাপী চিনবে না। বিদেশে নিউজ হয়েছে বাংলাদেশ, হু ইজ লিডিং বাংলাদেশ, ডক্টর ইউনূস। তা আন্তর্জাতিকভাবে ওনার যে মর্যাদা, ওনার যে ওয়েট, সেই ওয়েট গুলো তো যারা তাকে এনেছে তারাই তাকে ধ্বংস করছে। এটা ডক্টর ইউনূস সাহেব কেন বুঝতেছেন আমি বুঝলাম না। ওনার যে অবস্থান, সেটা তো দিন দিনে এত খারাপের দিকে যাচ্ছে, ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে উনি একসময় ফিল করবেন যে হোয়াট ইজ হিজ কন্ডিশন। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে এসে তার এই যে বিভিন্ন ধরনের ব্যর্থতা, বিভিন্ন কারণে উনি ওনার নিজের যে অবস্থান আন্তর্জাতিক, বাংলাদেশে ওনার কোনো অবস্থান ছিল না, কিন্তু আন্তর্জাতিক ভাবে ছিল, সেই অবস্থান উনি মারাত্মক ভাবে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জি, একটু আবার ওই ঘটনার দিকে ফিরে যাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে হেনস্থা করা হচ্ছে, এটার সাথে কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেব। এই যদি কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেবে, এই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাটার মর্মার্থ আপনার কাছ থেকে বুঝতে চাই। এটি কি আসলে খুব অর্থবহ কোনো কথা, নাকি একদম নাটকের ডায়লগের মতো? কারণ আমরা একটু বলি, কদিন আগেই এই তদন্ত করে ব্যবস্থা নেবার প্রসঙ্গে আমরা দেখেছিলাম, যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে গেলেন, তখনও এরকম বলা হয়েছিল যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 3 সদস্যের একটা কমিটিও করা হয়েছিল, 3 জন উপদেষ্টাকে সদস্য করে, বা 3 জন বা 4 জন সম্ভবত উপদেষ্টাকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছিল। পরে উনি আবার ফিরেও এসেছেন, সেই তদন্ত কমিটির কোনো খোঁজ থাকে না, এটাই বরাবরই থাকে না। আসলে এই যে বললেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, এটিকে আপনি কিভাবে এটির মানে মাহাত্ম্য কি? দেখুন, ওনারা ভদ্রলোক, ওনারা বেচারা, ওনাদের তো কোনো ক্ষমতা নাই। কারণ আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হবেন, জনগণ হলো আপনার ম্যান্ডেট। আপনি জনগণের ভোটে হইলে আপনি কথা বলতে পারেন, আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন। ওনারা হলো নমিনেটেড, সিলেক্টেড, ওই যে বলা হয়েছে না, টিক মার্ক দিয়ে করা হয়েছে। তো এই ক্ষেত্রে তো যার হাতে টিক মার্ক, ওনার ইচ্ছের উপরে। এখন ওনারা তো স্বাধীনভাবে কাজ করতে পারেন না। যদি ইনি এই কথা বলতেন, উনি যদি সাহস দেখাতে পারতেন, ধানমন্ডিতে যখন মব সন্ত্রাস হলো, সেখানে পুলিশ অ্যারেস্ট করলো, সেখানে এনসিপির একজন নেতা এসে তাকে ছাড়িয়ে আনলো, উনি যদি এইটা মিন করতেন এবং ওনার যদি সাহস থাকতো, ওই এনসিপির নেতাকে উনি সহযোগী হিসাবে গ্রেফতার করে যদি থানায় পাঠাতে পারতেন, কোর্টে পাঠাতে পারতেন, তাহলে বোঝা যেত যে ওনার সাহস আছে, উনি যেটা বলেছেন এটা মিন করেন। কিন্তু উনি সবকিছু করতে পারবেন না, আপনাকে আগেই বললাম। কারণ ওনাদের নিয়োগটা হলো একটা টিক মার্কের উপরে, একজনের ইচ্ছার উপরে। কাজে উনি এমন কিছু করবেন না যে কোন কাজটা সরকার সমর্থক বা সরকারের লোকজনের বিপক্ষে যায়। ইভেন কি আপনাকে এখন তো পার্টি সরকারের তো এখন কিন্তু আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এদের কিন্তু সরকারই বলতে হবে, কেন তারা তো সরকারকে সাপোর্ট দিচ্ছে না। অতএব এই যে মব সন্ত্রাস করতেছে, এগুলো তো আপনি কেউ হবে এনসিপি, নাইলে কেউ বিএনপি, নাইলে কেউ জামাত, কেউ না তো করতেছে, তাই না? এটা কিন্তু আগের সরকারের কেউ করতেছে না, তাদের সমর্থক সহযোগীরাও করতেছে না, এই সরকারের সমর্থক সহযোগীরাই করতেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কয়টা মাথা, যে এই কোনটা করতে যে কোনটা, ওই পুলিশ যে চিন্তা করছে যে আমি কোনটা করতে যেয়ে আমার চাকরি হারাই,
ওই স্বরাষ্ট্র উপদেষ্টা তো একই চিন্তা করবে। তাহলে মাথাটা আসলে আছে কার? স্বরাষ্ট্র উপদেষ্টার নাই, পুলিশের নাই, আদালতেরও নাই আপনি বলছিলেন। আমি আসলে আদালতের বিষয়ে একটু প্রশ্ন করতে চাই, আর মাথাটা কার আছে সেটাও একটু জানতে চাই। যে আদালতে নেওয়া হলো, আদালত তো কোনো প্রশ্ন তুললো না যে তার গ্রেফতার প্রক্রিয়াটা কেমন ছিল। আমি দেখছিলাম 171-এর কয়েকটি উপধারা অনুযায়ী পেনাল কোডের মামলাটি হয়েছে, বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। মামলা মানে এটি ওয়ারেন্ট লাগে এই মামলা গ্রেফতার করার জন্য। দুপুরে মামলা হয়েছে, কোনো ওয়ারেন্টেরও বিষয় দেখলাম না, গ্রেপ্তার করে ফেলা হলো। আদালত কোনো প্রশ্ন তোলে না কেন? আদালত প্রশ্ন তুলবে, আপনি একটু একটু চিন্তা করেন। আপনি যখন আদালতে যায়, আপনি কি ব্যাকগ্রাউন্ড দেখেন। এর আগে আদালতে পিপি এবং এপিপি সহ 20-50 জন আইনজীবী থাকে, ওখানে কিন্তু অন্য আইনজীবীরা নাই। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী বা তাদের সমর্থক বা অনেক আইনজীবীরা কিন্তু এখন আদালতে যায় না। সারা দেশে অনেক আইনজীবীরা জেলখানায় আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। যে আমরা হইলাম আইনজীবীরা হলাম বিচার বিভাগের একটা পার্ট, এবং আমরা যদি কোর্টে না থাকি মামলা কে করবে? যার ফলে কোনো হিনিয়াস অফেন্স ছাড়া কোনো আইনজীবী সাধারণত কোনো জেলখানায় থাকতেন না। আপনার এর আগের সরকারের সময় দেখছেন আমাদের বারের প্রেসিডেন্ট মাহমুদুদ্দিন খোকন, জয়নাল আবেদিন সাহেব, ওনারা দেখছি কোর্টে, কিন্তু যাত্রাবাড়ির মামলা হয়ে গেছে, কিন্তু ওনারা কিন্তু জেলে যান নাই। কারণ এটা প্র্যাকটিস যে পলিটিক্যাল মামলায় আইনজীবীরা জেলে যায় না। কেন? আইনজীবী তো একজন ক্লায়েন্ট, একজন মানুষের স্বার্থ রক্ষার জন্য কোর্টে কাজ করবে। তবে হ্যাঁ, হিনিয়াস অফেন্স, ধর্ষণ মামলা, হত্যা মামলা, এগুলো আপনি করতে পারেন। এখন বারের একজন আর চেম্বার ভাঙছে, সেই কারণে 60-70 জন আইনজীবীকে ধরেন জেলখানায় যেতে হলো। আপিল বিভাগ পর্যন্ত তাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে তারা জেলখানায় থেকে গেলেন, পরের রাউন্ডে এসে তারা আস্তে আস্তে হচ্ছে। এখন এই যে ঘটনাগুলো, এটা তো একটা শিক্ষা দিচ্ছে। আমরা তো হিউম্যান বিং না। আপনি যে টকশো করতেছেন, আপনি তো আমেরিকা আছেন, নিশ্চয়ই হয়তো আমেরিকা আছেন, ওখান থেকে আপনি বলছেন, কিন্তু আপনি যা বলতে পারেন বাংলাদেশের টকশোতে দাঁড়িয়ে সবাই কি সেই সব কথা বলতে পারবে? কারণ এই টকশো করার কারণে, এই কথা বলার কারণে তার বাড়িতে যে কালকে দোষর হিসাবে বলে কেউ আক্রমণ করবে না, বা তাকে চাঁদা চাইবে না, বা তার ফ্যামিলির উপর আক্রমণ করবে না, এই নিশ্চয়তা তো আপনি দিতে পারবেন না, এবং এই নিশ্চয়তা তো সরকারও দিচ্ছে না। তাহলে কিভাবে করবে বলেন, কিভাবে বলবে? আজকে যে বিচার বিভাগের কথা বলতেছেন, আমরা জানি বিচারকরা কাঁদে। জজকোর্টে বা বিভিন্ন জায়গায় আপনার এই সারেন্ডার করলে 300 নম্বর আসামি, বারের প্রেসিডেন্ট, সে 300 বয়স হইলো কত, 70-এর উপরে, 300 নম্বর আসামি, এটা পলিটিক্যাল কেস, কিন্তু তাকেও জজ সাহেব জামিন দিতে পারছে না, হাইকোর্ট আগাম জামিন দেওয়ার পরেও। কেন? যদিও ওখানে 20-25 জন যারা আছে সরকার দলীয় পিপি, যদিও তারা সরকার দলীয় পিপি মানে তো ম্যাক্সিমাম হইলো রাজনৈতিক দলের, তো তারা যদি আবার কি করে, কারণ ওনার প্রোটেকশন কি দিবে? পুলিশই তো অকার্যকর, তো জজ সাহেবের প্রোটেকশন কি দিবে বলেন? তো এটা তো একটা মারাত্মক ঘটনা না? এই সমস্ত কারণে সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো হয়ে গেছে। আপনি ধরেন লোয়ার কোর্ট, লোয়ার কোর্টের বিচারকরা এখনো কিন্তু আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পদোন্নতি, আপনার ট্রান্সফার সবকিছু হয়। তো ওই আগের মতো পরিস্থিতি এখনো আছে। তবে হ্যাঁ, যদি সচিবালয়টা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নিকট চলে আসে, তাহলে এই পরিস্থিতিটা অন্তত সরকারের উপরে যে খরচ সরকারের মাধ্যমে দেওয়া হয়, থ্রেট বা মেকানিজম, এটি আমাদের কমবে। তখন কিন্তু অনেকটা স্বাধীন হবে বিচার বিভাগ। তবে হ্যাঁ, আইনজীবীরা যদি তাদের আচরণ পরিবর্তন না করে, আইনজীবীরা যদি কোর্টে তাদের মাস্তানি বন্ধ না করে, তাহলে আর সেটা ওই জজ সাহেবরা পারবে না। আইনজীবীরা মাস্তানি করলে তখনও জজ সাহেব ব্যবস্থা নিতে পারেন না, মানে তখনও আদালত বলতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না সাথে সাথে? হ্যাঁ, সেই ব্যবস্থা নেওয়া যায়, এটা আমরা আগে দেখেছি। আপনি যখন আইনজীবী একটা কোন রকম অন্যায় করেন জজ সাহেবের সঙ্গে বিচারকের, এর আগে আপনি জানেন 5ই আগস্টের আগে আদালতে 3-4টা কন্টেম্প পিটিশন হয়েছিল আইনজীবীদের বিরুদ্ধে, এবং আদালত খুব শক্ত হাসতে সমস্ত আইনজীবীরা এসে বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ 20-30 জন এক একটা বারের এসে মাপ চেয়েছে। কিন্তু আজকে কে করবে? কে করবে বলেন? কোথায় আপনার সেই নিরাপত্তাটা আপনি দিবেন? একজন আইনজীবী, একজন যে বিচারক করবে, সে বিচারকের অপোনেন্ট হলো লয়াররা। তো লয়াররা যারা এখন মেইন লিডিং দিচ্ছেন, তারা তো ওই লাইনে সবাই আছেন। তারা হইলো যেভাবে হোক কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, তাদের নিয়ন্ত্রণে সবকিছু হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড চলে আসছে। আইনজীবীদের মধ্যে যে আপনার সহমর্মিতা, সেটা তো এখন নাই। থাকলে তো আজকে আইনজীবীরা এই বিপদে পড়তেন না। শত শত আইনজীবী কোর্টে আসতে পারেন না, কে বাধা দেয়? ওই আইনজীবীরাই দেয় বাধা। কেন? বারের ইলেকশনে হয়তো তার প্রবলেম হবে, অথবা তার ইনকাম কমে যাবে, অথবা তাকে দাবিয়ে রাখতে পারলে তার মামলা বেড়ে যাবে। এই সমস্ত ক্রাইসিস গুলো আইনজীবীদের রয়ে গেছে, এবং এই ক্রাইসিস দূর করার জন্য আইন মন্ত্রণালয়, আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি কেউই তো কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা তো দেখি না যে প্রধান বিচারপতি সমস্ত আইনজীবীদেরকে ডাকছেন, সমস্ত আইনজীবীদের দলমত নির্বিশেষে, এবং উনি বলছেন যে আমার বিচারালয়, আপনারা আইনজীবী, আমরা একদিকে বিচারক, আপনারা আইনজীবী, আপনাদের সমস্ত প্রোটেকশন আমরা দেব, আপনারা স্বাধীনভাবে কাজ করেন। ওই এই কথা তো আমরা কোনোদিন দেখি নাই। এই কথা না দেখলে আপনি এই যে শত শত আইনজীবী বিভিন্ন বারে পলাতক আছে, আসতে পারে না, জেলখানায় আছে,
তো তারা কিভাবে বিচারের সহযোগিতা করবে? এবং এই লেসন থেকে এখন যারা কাজ করবে তারা কিভাবে সাহস দিবে বলে? সাহস দিতে হলে তবে একটা তো লাগে, কারণ সর্বশেষ জায়গাটা হলো প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টার থেকে যদি আপনি শেল্টার না পান তাহলে তো আপনি শেষ, গেলেন না, আপনি তো আপনার তো কোনো ইয়ে নাই। তো এখন মানুষ আশা করতেছে ওইটাই, যে নির্বাচন হলে নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে। এই প্রধান উপদেষ্টা যদি 10 বছরও থাইকে চলে যায়, আপনি কিন্তু ওনাকে জবাবদিহি করতে পারবেন না। জনগণ তো ওনাকে বলার সুযোগ পাবে না যে আপনাকে, আপনি ভালো করেন না, আপনাকে আমরা ভোট দেবো না। ওইটা রাজনৈতিক দলকে পারবে। এই জন্য নির্বাচনটা ইম্পর্টেন্ট, ইমিডিয়েটলি ইম্পর্টেন্ট। কারণ হলো এই নির্বাচন হলে পরে একটা সরকার আসবে, যেই আসুক, নির্বাচনের গুরুত্বের কথা আপনি বলছেন পরবর্তী ইলেকশনে কাজে সে ওই রকম কাজ আর করতে পারবে না। কারণ পরবর্তী ইলেকশনে তো আপনাকে নির্বাচনে আগের মতো তো আর কাইটে আসতে পারবেন না। ওই জায়গাটা আপনারা ঠিক করেন। সবচেয়ে বড় কাজটা ছিল নির্বাচন সিস্টেম তৈরি করা, আর কিচ্ছু লাগবে না বাংলাদেশে। আপনি নির্বাচনের সিস্টেমটা ঠিক করে দেন, যে কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় বসে ভাবতে না পারে যে আগামী নির্বাচনে আমরা মেকানিজম করে চলে আসবো, বাস, আর কিচ্ছু লাগবে না। সে অন্যায় কাজ করতে পারবে না, কারণ রাজনৈতিক দল সবসময় ক্ষমতায় যেতে চায়। তো পরবর্তী নির্বাচনে যদি সে খারাপ কাজ করে, জনগণ তাকে ভোট দিবে না। কাজে সিম্পল হয়ে গেল। এই সিম্পল কথাটা আপনাদেরকে এখন পর্যন্ত 10 মাসে কেউ বুঝাইতে পারলো না, এবং আপনারাও বুঝলেন না। কেন বুঝলেন না আমরা বুঝতে পারি না, কেউ কিছু বুঝতে পারছি না। মেকানিজমটা এখন আর কি আসলে, এটা অবশ্য রাজনৈতিক জায়গা থেকে প্রশ্ন যে 24-এর নির্বাচনে যেমন বিএনপি এবং বিরোধী পক্ষগুলো অংশগ্রহণ করলো না, আওয়ামী লীগ একটা আমির আমি নির্বাচন করে দিল নিজেরা মিলে। বিএনপি বলতো আমরা আর মামারা মিলে নির্বাচন হলো। এখন আসলে যখন আবার এই নতুন নির্বাচনের কথা, আগামী নির্বাচনের কথা, তখনও আওয়ামী লীগ একটা বড় প্রতিপক্ষ নাই, এবং অন্যান্য আরো দল তারাও আসলে নির্বাচনে আসতে পারবে কিনা, এখানেই আসলে প্রতিপক্ষ কোথায়, মানে বিকল্প কোথায় জনগণের হাতে, বা যথার্থ বিকল্প আছে? দেখুন জনগণের কাছে বিকল্প, আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে রাষ্ট্রের, আমার সংবিধান দেখতে হবে, সকল নাগরিক আপনার কাছে সমান। আপনি যদি বলেন যে আগের সরকারের যারা সমর্থক আছে সে আমার নাগরিক না, তাহলে আপনাকে আগে দেশটা ভাগ করতে হবে। আপনাকে বলতে হবে যে তোমরা ওই জেলায় চলে যাও, তাহলে কিন্তু ওই যে নতুন সংবিধান আপনি করতে পারবেন। এখন আপনি নতুন সংবিধান করতে পারবেন না, কারণ এই সংবিধান প্রোটেক্ট করার জন্য সুপ্রিম কোর্টের বিচারকরা শপথ নিয়েছে। এই সংবিধান যখন আপনি ছুঁড়ে ফেলে দিবেন, সাথে সাথে আপনাকে কট করবে, কারণ ওনারা শপথ নিয়েছে এটা সংরক্ষণ করার জন্য। ধরেন সেনাবাহিনী কি আপনার শপথ নেয়? তারা শপথ নেয় দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। দেখেন যখন আপনি করিডোর দিতে গেলেন, সাথে সাথে কিন্তু সেনাবাহিনী বললো যে না, আমি আমার সার্বভৌমত্ব ভঙ্গ করতে দেবো না, কারণ তাদের ওত আছে। এই যারা বলেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, এটা একটা অসাংবিধানিক কথা। তবে হ্যাঁ, সংবিধান নতুন ভাবে আপনি করতে পারবেন, অনেক পরিবর্তন করতে পারবেন, সেটা পার্লামেন্টের করতে হবে। আর যদি আপনি একটা নতুন রাষ্ট্র করেন, যদি বলেন যে আগের সরকার তাদের সমর্থকরা এক পার্টে চলে যাও, আমরা আর এক পার্টে চলে যাই, তাহলে আপনি আর এক পার্টির জন্য একটা নতুন সংবিধান করতে পারবেন, সেখানে কোনো বাধা নাই। কিন্তু এই সংবিধান থাকা অবস্থায় আপনি নতুন সংবিধান বা এই সমস্ত করার কোনো সুযোগ নাই। এখন আপনি যে বলেন যে বৃহৎ অংশ, আপনি বলতে বৃহৎ বলতে কি, ধরেন 20% মানুষ কিন্তু বৃহৎই, কারণ আপনার 5 ভাগের 1 ভাগ। এখন আওয়ামী লীগ বা আগের দল বা 14 দল বা অন্যান্য যারা এখন পলাতক আছে বিভিন্ন ভাবে, তারা তো লোক সংখ্যা কম না, তাই না? বিভিন্ন স্তরে তো তারা বহু লোক, 30% 35% হতে পারে। এখন হয়তো আপনার এদিকে 65%, এটা ঠিক আছে, কিন্তু আপনারা তো সবাই ইউনাইটেড না। এমন তো না যে কালকে একটা ভোট হচ্ছে, সেই ভোটে ওই 35 একদিকে যাবে, আপনি 65 একদিকে যাবে, তা তো না। তাহলে আপনি বলতে পারতেন যে আমরা মেজরিটি। আপনি ইলেকশন আসলে যদি, যেমন 24 সালে নির্বাচনের কথা বললেন, 24 সালে নির্বাচন তো আপনি আমি সবাই বলছি না, এটা তো ঠিক হয় নাই। এই 26 সালে যদি আপনি এই ধরনের নির্বাচন করেন, সেই নির্বাচনও কি আপনি মনে করেন 27, 28, 29, 30 যখনই আমরা সময় পাবো, সুযোগ পাবো, আমরা কি বলবো না সেটা? তো একই ধারা তো হবে। তাহলে তো আপনি দেশের ভালো কাজ করার জন্য তো আপনি কিছু করলেন না। তাহলে আপনাকে তো একই সারিতে মানুষ ফেলবে, যে আগের যা হয়েছে মুদ্রার এপিট আর উপিট। তো এত বড় কথা বলে আপনি মুদ্রার এপিট উপিট হতে যাবেন কেন? আমরা তো সেটা প্রত্যাশা করি না। জি, অ্যাডভোকেট মনজিল মোরশেদ, আবার আদালতের জায়গায় ফিরি। আপনি আদালতের অসহায় অবস্থার কথা একটু ব্যাখ্যা করছিলেন। তাহলে কি মানে একটা কথা যে বলা হয়, এটিও একটা রাজনৈতিক একটা ন্যারেটিভ, যে 5ই আগস্টের আগেই ভালো ছিলাম। আদালতের পরিস্থিতি, মানে এটার পক্ষেও কিছু মানুষ কথা বলেন, বিপক্ষে অনেক মানুষ কথা বলেন, যে আসলে কখন মানুষ ভালো আছে। আদালতের অবস্থাটা যদি জিজ্ঞাসা করি, আপনি আদালত প্রাঙ্গণে ঘোরেন, অবস্থা দেখেন, ব্যাখ্যাও করছিলেন। 5ই আগস্ট পূর্ববর্তী পরিস্থিতি আর পরবর্তী পরিস্থিতি, পার্থক্য কি? উন্নতি কি হলো, অবনতি কি হলো? দেখুন এই ব্যাপারে ইতিমধ্যে কয়েকজন আইনজীবী বিভিন্নভাবে কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় এগুলো আছে। তারা যা বলছেন আমি তার বাইরে বলবো না, কারণ আমি তো এই আদালতেই যাই। আমার কাছে যেটা তথ্য পাবেন সেটা হলো, আমি কোনো দল করি না। আমি কোনো কথা বললে আমার কথাটা এই মুহূর্তে সরকারের পক্ষেও যেতে পারে, আবার আগের সরকারের পক্ষেও যেতে পারে।
আমি ডোন্ট কেয়ার, আমি ওইটা চিন্তা করি না, কেন আমি তো দলের সমর্থক না। আমি নিরপেক্ষভাবে আমি যেটা মনে করব, হয়তো আমার চিন্তা চেতনায় ভুল হতে পারে, দ্যাটস ডিফারেন্ট কোশ্চেন, আপনি অ্যাকসেপ্ট করেন না, কিন্তু আমার কথা যার পক্ষেই যাও সেটা প্রশ্ন না। কথা হলো আমি যেটা বলবো সেটা হলো আদালতে 5ই আগস্টের আগে যে পরিস্থিতি ছিল সেখানে যেমন বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল, আইনের শাসনের ব্যত্যয় ছিল, রাজনৈতিক মামলাগুলোতে এক ধরনের পক্ষপাতিত্ব ছিল, 5ই আগস্টের পরে এর কোনো পরিবর্তন আমি এখনো দেখতে পাইনি। এবং সেটা আপনি যদি সার্ভে করেন, আপনি যান আইনজীবীদের কাছে সার্ভে করেন, 90% আইনজীবী, আমি তো আইনজীবীদের সঙ্গে কথা বলি কিন্তু এই রিফ্লেকশনটা আমি দিলাম, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি তা না, প্রতিনিয়ত আইনজীবীদের সঙ্গে কথা হয়, এবং সেই পরিস্থিতি আমি দেখি না এখন পর্যন্ত যে কোনো ধরনের বড় পরিবর্তন হয়েছে। তবে হ্যাঁ, কিছু পরিবর্তন তো টেকনিক্যালি থাকে। আগের সরকারের সময়, আগের বিচার বিভাগের সময় কিন্তু অনেক ভালো কাজ হয়েছে, হয়েছে না? আপনি এই যে ধরেন ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্ট থেকে জামিন পায় নাই, পাইছে তো। খালেদা জিয়ার জামিন, সেটা হাইকোর্ট থেকে 5 বছরের জেল পরে 10 বছর করে দিছে, ঠিক আছে, রাজনৈতিক কারণে। কিন্তু ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, জয়নাল আবেদীন সাহেব যাত্রাবাড়ির মিথ্যা মামলা যখন আসামি হলো দাঁড়াইছে, তারা জামিন পাইছে না? পাইছে তো। কিন্তু এর অর্থ যে এই যারা বলেন তারা কিন্তু কথাটা সঠিক বলেন না। কারণ যারা অনেক রাজনৈতিক দলের নেতাদেরকে কথা বলতে শুনি যে এর আগে বিচার বিভাগ একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, আমি এটার সঙ্গে একমত না। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে বারের প্রেসিডেন্ট, আইনজীবী, তারপরে বিএনপির আইনজীবীরা জামিন কিভাবে পেল? হ্যাঁ, অন্যান্য জিনিসও আছে, সেটাও আমি বলি। সেটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। এই তারপরে আপনার ষোড়শ সংশোধনীর রায় দিতে গিয়ে এসকে সিনহাবাবুকে চলে যেতে হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলোতে যেখানে রাজনীতি আছে, যেখানে সরকারের ইন্টারেস্ট আছে, আর বর্তমানে সেখানে আমরা দেখি, বর্তমানেও তো আপনার এই যে আজকে একটা কন্টেম্প মামলায় একটা কোর্টে এক সিনিয়র অ্যাডভোকেট সে বারবার প্রেস করছিল ওনার রায়টা মানছেন না, আপনি ওনাকে পার্সোনাল এপিডেন্স দেন, কিন্তু কোর্ট কোনোভাবেই সেভাবে দিলেন না। কেন দিলেন না? সে একটাই কথা যে একজন সচিবকে ডাকবেন, সেক্ষেত্রে উনি চিন্তা করবেন যে কাকে ডেকে কোন জায়গায় কি অবস্থা আমি করব। এবং এই কারণে কিন্তু দেখেন আদালতের যে রায়, এটা এক ধরনের প্রিন্টেড পেপার, এটার কোনো এনফোর্সমেন্ট নাই। যত রায় আছে, আমার অন্তত শত শত নির্দেশনা আছে, আমি চুপ করে বসে রয়েছি, আমি কোনোটা নির্দেশনা সরকারকে দিয়ে পালন করাতে পারছি না। সবচেয়ে বড় সমস্যা হলো এর আগে যে অগ্রগতি হয়েছিল, ইট ভাটা, পরিবেশ, নদী দখল, ইন্ডাস্ট্রি বন্ধ করা, সবগুলো আমি করেছিলাম। 5ই আগস্টের পরে সবগুলো হাত পরিবর্তন করে বহাল তবিয়াতে তারা অন্য নাম দিয়ে তারা এখন শক্তিশালী, তারা সেগুলো চালাচ্ছে। তাহলে আমার তো অর্জন আরো, আমার দেখা যায় আমার বিসর্জন হয়ে গেছে, আমার তো অর্জন হয় না। আমি পরিবেশ কনসার্নে বলতেছি, আমি অন্য জায়গার কথা বলতেছি। তা আমি আদালতের ব্যাপারে সেটা বলবো, আপনারা সবাই চোখে দেখেন, আপনি আজকে আদালতে যান, লিটিগেন্ট পিপলের কাছে শুনেন, আপনি যখন আজকে রায় হবে একটা মামলায়, ধরেন এই যে জামাত ইসলামের মামলায় আপনার ফাঁসির রায় কি হবে, রিভিউ রায় 2 দিন আগে তো রিক্সায় চললে রিক্সাওয়ালাই বলে দিচ্ছে কি হবে, এটা তো আপনাকে রায়ের জন্য অপেক্ষা করতে হয় না। এইটা যখন মানুষ বলতে পারে তখনই মনে করতে হবে যে আদালত সম্পর্কে মানুষের ধারণাটা অত স্বচ্ছ না, অত ক্লিয়ার না, বা ওদের কনফিডেন্স অত ভালো না। অথবা আমরা 5ই আগস্টের আগে আদালতের উপরে মানুষের যে কনফিডেন্স দেখেছি, যে আস্থা দেখেছি, যে ধরনের আপনার আদালত সম্পর্কে তাদের মনোভাব দেখেছি, এই 5ই আগস্টের পরেও এখন পর্যন্ত কিছু জায়গায় ধরেন বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা অগ্রগতি হয়েছে। যেমন আপনার এই এতমধ্যে কিন্তু আইন না থাকলে বেশ সব চেম্বারের জুনিয়র অমুক সমুক অনেকে হয়ে যেত, সেটা কিন্তু আর পারছে না, একটা সিস্টেমে চলে আসবে। তো এইগুলো হচ্ছে টুকটাক। কিন্তু আপনি যদি এজ এ হোল বলেন, এজ এ হোল বললে অধিকাংশ মামলা যাদের পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে বলবো আদালত 5ই আগস্টের আগে যেভাবে আমরা দেখেছি, যেভাবে আপনার আদালতে আইনের শাসনের নিয়ে একটা বিতর্ক ছিল, আদালতের দুর্বলতা ছিল, আইনের শাসনের ব্যত্যয় ছিল, 5ই আগস্টের পরেও আমার চোখে বড় ধরনের কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। সাথে একটু ডিম খাওয়ার ভয়ও যুক্ত হয়ে গেছে, মানে ডিম মারার একটা ভয়। অনেক কিছু হয়েছে। কেন ডিম খাওয়া? কেন আপনার পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে। আপনাকে যখন সুপ্রিম কোর্টে ঘেরাও করে অনেক বিচারপতিদের নাম দিয়ে বক্তৃতা করে যে এদেরকে দোষর, এদেরকে সরাতে হবে, আপনি তাদেরকে তালিকা দিয়ে তারপরে বললেন হ্যাঁ সরাচ্ছি। কিন্তু এটা তো দেখেন সুপ্রিম কোর্টের বিচারককে অপসারণ অবশ্যই অবশ্যই অযোগ্যতা দুর্নীতি থাকলে আপনি অপসারণ করবেন, কিন্তু আপনি দেখেন সেই অপসারণটা হতে হবে তো আইন অনুযায়ী। আমরা ষোড়শ মামলা এত জন্য কেন করলাম যাতে সরকার জোর করে সরকারের বিরুদ্ধে রায় দিলে যাতে তাকে অপসারণ করতে না পারে, স্বাধীনভাবে যেন বিচারক কাজ করতে পারে। তাহলে সেটি কি তো 5ই আগস্টের পরে আপনি আর এক ষোড়শ সংশোধনী বানাই দিলেন, আপনি জোর করে বললেন যাইতে হবে, জোর করে বললেন সরাইতে হবে, সবকিছু হচ্ছে। এর মধ্যে কে স্বাধীনভাবে কাজ করবে? আমরা তো হিউম্যান বিইং ভাই,
আমরা তো যন্ত্র না, আমরা তো হিউম্যান বিং। আমার ইমোশন আছে, আমার থ্রেড মানে রিয়েলাইজ করার মতো ক্ষমতা আছে, সবকিছু আছে। আমি সমাজটাকে দেখছি তো, সে অবস্থা কিভাবে স্বাধীনভাবে বিচার করবে? কাজে রাষ্ট্র যদি ন্যায় বিচার নিশ্চিত করতে হয়, তা রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সেখানে তাদেরকে প্রোটেকশন দিবে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সেই প্রোটেকশন পাই নাই। যখন বিচারকদের উপরে আক্রমণ হয়, তখন সেনাবাহিনী মিডিয়ার কোর্টে আসে না, তখন আসে না। কিন্তু যখন আবার দেখা যায় বিভিন্ন কারণে প্রয়োজন হয়, তখন আবার আর্মি এসে ভরেও যায়। কাজে এগুলো তো আমাদের চোখের সামনে দেখা। কাজে এগুলো নিয়ে আমরা বলতে চাই একটাই কথা, সেটা হলো রাষ্ট্রকে বুঝতে হবে, আগের সরকারও বোঝে নাই যে বিচার বিভাগ স্বাধীন থাকার অর্থ হলো ওই বেনিফিটটা সরকার পায়। কিন্তু এই সরকারও যদি সেটা না বুঝতে পারে, তাহলে একই ধরনের কাউন্টার রিয়েলাইজেশন হবে যে বিচার বিভাগ স্বাধীনভাবে যদি কাজ করতে না পারে, তাহলে পরে তুমি ক্ষতিগ্রস্ত হবা রাষ্ট্র, ওইটা বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে না। বিচার বিভাগের দুর্নাম হবে, তার সম্পর্কে আলোচনা হবে যে সে মাথা তুলে দাঁড়াতে পারছে না, সে স্বাধীনভাবে বিচার করতে পারছে না, কিন্তু ক্ষতিটা বিচার বিভাগের চেয়েও রাষ্ট্রের বেশি হবে। কাজে সেটি বোঝা দরকার রাষ্ট্র যারা এই স্বাধীনতার সাথে, মানে বিচার বিভাগের আসলে সবকিছুতে স্বাধীনতার সাথে জড়িত। আপনি অনেকগুলো বিষয়ে ব্যাখ্যা করছিলেন। একটা বিষয় আমরা দেখলাম এই যে সম্প্রতি যে মামলাগুলো, ধরুন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, শুধু মামলাই না, গ্রেপ্তার হয়েছে, তাদের জামিনও হচ্ছে না, জেলখানায় আছেন। কদিন দেখলাম, কদিন আগে ফারজানা রূপা, শাকিল আহমেদ, তাদের মানে ফারজানা রূপার মা মারা গেলেন, সেখানে হাত করা পড়া অবস্থায় শাকিল আহমেদ গেলেন, প্যারোলে 4 ঘন্টার জন্য মুক্তি পেয়ে তারা গেলেন, আবার কারাগারে ফিরতে হলো। অনেক বয়স্ক সাংবাদিক আছেন, শিক্ষক আছেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আন্দোলন হচ্ছে একটা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, মানে, এবং তাদের জামিন হচ্ছে না। অন্যদিকে আমরা 5ই আগস্টের পরপর দাগী আসামি, জঙ্গি নেতা, এদের জামিন হতে আমরা দেখেছি, এবং খুব একদম একসাথে অনেক জামিন হয়ে গেছে, যার কারণে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরেও একটা প্রভাব পড়েছে বলে তখন গণমাধ্যমগুলোতে রিপোর্ট আসতো। মানে আদালতে জামিন কিসের উপর নির্ভর করে? কেন জঙ্গি নেতা সহ বড় বড় সন্ত্রাসীদের জামিন হয়ে যাচ্ছে, অথচ সাংবাদিক, শিক্ষক, তাদের জামিন হয় না? দেখুন, আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রের ধরনটা কি। 5ই আগস্টের পরে, পরিবর্তনের পরে রাষ্ট্রের ধরনটা যে ধরনের সৃষ্টি হয়েছিল, সেই ধরনের সৃষ্টি থেকে মূলত রাষ্ট্র পরিচালনাকারী যারা, তাদের মনে অনেকগুলো জিনিস এখন যেটা এস্টাবলিশড হয়েছে আমি মনে করি, সেটা হলো একটা এক ধরনের ধরেন প্রতিহিংসা এবং এক ধরনের বৈষম্য, এটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে। যদি না ঢুকে যেত, তাহলে কিন্তু নিশ্চয়ই এর আগের সরকারের আমলে অনেকেই অপরাধ করেছে। ইভেন কি আপনার সিএসি, যাকে আপনার গ্রেপ্তার করা হয়েছে, সে অপরাধ করেছে, অবশ্যই আমি স্বীকার করি যে সে নির্বাচনকে এইভাবে করেছে। কিন্তু আপনি যদি যে অপরাধ, সেই অপরাধের জন্য আপনি বিচার না করে আপনার ক্ষোভের কারণে তাকে আর একটা কেসে আপনি এমন ভাবে শাস্তি দিলেন যে তাকে জেলখানায় পৌঁছবে, এটি তো ন্যায় বিচার না, এটা মানবাধিকার না। এবং এটা যারা করছেন তাদেরকে বুঝতে হবে ওই একই পলিসি আপনাদের জন্য আসবে। কারণ হলো আপনি দেখেন, আজকে যারা ক্ষমতায় ছিলেন এর আগে, তারা তো চিন্তা করে নাই যে আজকে এই ধরনের মামলা হবে, এই ধরনের আপনার ঘটনা ঘটবে, কিন্তু দেখেন ঘটেছে। এবং আজকে যারা আছেন তারাও যদি মনে করেন যে এদেশে আর কিচ্ছু ঘটবে না, আপনারাই সবকিছু করে যাবেন, নো নো নো। কারণ হইলো ন্যাচারাল জাস্টিস একটা আছে। আপনি যখন অন্যায় করবেন, সে অন্যায়ের প্রতিকার, অন্যায়ের প্রতিদান আপনার উপরে আসবে। আপনি প্রতিহিংসা নিয়ে, বৈষম্য নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, সেটার রিয়াকশন আপনার উপরে ন্যাচারালি হবে, আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক। এখন সেখানে আপনি যে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, এই যে বললেন সাংবাদিক, আমার কষ্ট লাগে। আমার তো সাংবাদিকদের সঙ্গে বহু যোগাযোগ, কারণ আমি আজকে প্রায় 2004, প্রায় 21 বছর থেকে জনস্বার্থের মামলা করি। হাজার হাজার বার সাংবাদিকদের সঙ্গে কথা হয়েছে, শত শত সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগত পরিচয়। এখন ইন্টারভিউ দিতে হয়। এখন ইন্টারভিউ দেওয়ার পরে আমি জিজ্ঞেস করি, আপনি কি এটা, আমি যা বলবো আপনি কি ছাপাতে পারবেন কিনা? ও সরি বলে নাই যে ভাই এটা আমি শিওর না, কিন্তু কিন্তু এটা কিন্তু আমার ইন্টারভিউ কিন্তু আগে এরকম কথা হয় না, এরকম বলে নাই। তাহলে আপনি এটা বাদ দেন। আপনি এই যে যে সাংবাদিকরা আজকে টেলিভিশনে প্রশ্ন করে তাদেরকে যে এটা কি করবে, তার জন্য চাকরি চলে যায়। তাহলে সাংবাদিকরা হলো একটা সবচেয়ে বড় আপনার স্তম্ভ। বিচার বিভাগ যেমন, সাংবাদিক তেমন, সিভিল সোসাইটি তেমন, প্রশাসন তেমন, পুলিশ তেমন। সে সাংবাদিকদের অবস্থা কি করুণ অবস্থা। সাংবাদিকরা তো আগে ছিল 60 ডিগ্রি। আমরা বলি যে অনেক এমপি তারপরে মন্ত্রী, তারা টেলিভিশন পত্রিকা নিয়ে দিয়েছিল 80%। ওই সময় আমরা দেখতাম 30টা টেলিভিশনের মধ্যে 2-3টা টেলিভিশন তারা মোটামুটি একটু মেরুদণ্ড সোজা করে যতদূর সম্ভব, 100% না, 80% তারা কাজ করতো। আর 28টা টেলিভিশনই ছিল 90 ডিগ্রি আপনার কাত হওয়া গভর্নমেন্টের দিকে। ওই 90 ডিগ্রি টেলিভিশন এখন 360 ডিগ্রিতে কাত হয়ে গেছে।
এই হলো পরিবর্তন। এটার মাধ্যমে কি দাঁড়ালো? এটার মাধ্যমে দাঁড়ালো জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ মিডিয়া যদি আপনি তথ্যগুলো সঠিকভাবে কিন্তু ধরেন একটা বিষয়, যেমন ধরেন এখন মিডিয়াতে প্রকাশ্যে ডক্টর ইউনূসের সমালোচনা হয়, তখন তো কেউ ছিল না যে নিয়ে আসলে শেখ হাসিনা সমালোচনা করতে পারতেন। হ্যাঁ, অফকোর্স সেটি করতে পারতেন না, ওখানে সমালোচনা শেখ হাসিনা ছাড়া অন্যদেরকে করতে পারতো, কিন্তু সেটা আবার বিএনপি জামাত যারা ছিল তারা আবার বেশি করতে গেলে, তারা যেহেতু রাজনীতি করে তাদের কাছে কিন্তু তখন অনেক প্রবলেম হইতো, ডিজিএফআই ডাকতো, মামলা দিত, ভাঙচুর হইতো, গাড়ি একবার দু গাড়ি ভাঙচুর হইলো না, তো পরিস্থিতি বিভিন্ন রকম ছিল। এখন আপনি কথা বলতে পারেন, কিন্তু এই কথা যে বললেন, কথা বলতে পারেন, কারণ হলো যে কারণ কি, কারণ হলো ওনরা তো আপনার মেজরিটি না। আজকে এই যে আপনার যারা ক্ষমতায় আছেন তারা তো এখন মাইনরিটি, কারণ বিএনপি তো এখন নির্বাচন চায়, আর এনসিপি তো এখন ছোট হয়ে গেছে, তাই না? আর তারপরে জামাত ইসলাম তো আপনার আলাদা ইন্ডিপেন্ডেন্ট দল এখন। এখন সেই ক্ষেত্রে আপনার মেজরিটি পিপল তো আপনার এখানে এখন বিএনপির সমর্থক। এখন এই যে যারা ক্ষমতায় আছে, সরকারকে সমর্থন দিচ্ছে, সেখানে সরকারের সঙ্গে আগে থেকে তো বিরোধ চলে আসছে। বিএনপি নেতারা যেভাবে সমালোচনা করছেন, তো ওনার তো সাহস ছিল না একজন বিএনপি নেতাকে ধরে ঢুকানোর, ওনার তো সাহস থাকতে হবে, সেই সাহস তো নাই। কেন উনি দিলে তো তার পরের দিন তো ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে, কারণ বিএনপি তখন পুরো মাঠ তাদের দখলে, লক্ষ লক্ষ মানুষ, তাদের কোটি কোটি মানুষ, এনসিপি কয়জন তাদেরকে ঠেকাবে? 5ই আগস্ট হয়েছিল, সবাই মিলে ছিল, সেই কারণে সেই কারণে বিএনপি নেতারা তো কথা বন্ধ করলো কবে? তারেক জিয়ার সঙ্গে মিটিং এর পরে, তাই না? কিন্তু ইশরাক সাহেব কিন্তু বলতেছেন, ইশরাক সাহেব তো আপনি পারলেন না ধরতে। কেন ধরতে পারবেন না? কারণ এটা তো একটা মেজরিটি ফোর্সের উপরে তো আপনি যেতে পারবেন না, কারণ আপনার তো সেই অথরিটি নাই। আপনাকে তো দেওয়া হয়েছে একটা বিশেষ কাজ করার জন্য, অন্তর্বর্তীকাল। আপনার তো দুর্বলতা আছে, আপনি তো জনগণের ভোটে নির্বাচিত হন নাই, আগামী ভোটেও তো আপনি দাঁড়াচ্ছেন না। আপনার দায়িত্ব হলো একটা নির্বাচন করে কিছু সংস্কার করা, বিচার করা। বিচার তো হবে, বিচারের কথা কি আপনি টার্গেট করে দিতে পারবেন? বলেন, এটা কোনো কথা হইলো? এটা তো বিচার বিভাগের উপরে ডাইরেক্ট হস্তক্ষেপ। যারা বলে যে বিচার করতে হবে, এখন বিচার হবে বিচারের সিস্টেমে, বিএনপি আসলে বিচার তো হবে। এটা তো এফআইআর হয়েছে, এফআইআর কি বাতাস উড়ে যাবে? বলেন, এফআইআর বাতাস উড়ে যাবে না, তাহলে এইটার বিচার হবে তো। সেটা আপনারা আবার ওখানে আপনার কমিশনে কেন আপনারা সেটা আপনার শর্ত দিচ্ছেন? যে এফআইআর গুলো হয়েছে, মামলাগুলো হয়েছে, প্রত্যেকটা মামলার তদন্ত হবে, বিএনপি আসলে, জামাত আসলে, এনসিপি আসলে। এখন এই তদন্ত, প্রত্যেকটা মামলার তদন্ত আসলে কিভাবে হবে? এক একটা মামলায় 300, 400, 500 জন করে আসামি, এত তদন্ত কবে হবে আর কবে শেষ হবে? না না, শুনেন, এই তদন্ত সরকারের নির্দেশনা আছে, তদন্ত চাইলে করতে পারবেন, কিন্তু তদন্তের ব্যাপারে যেটা সমস্যা হলো, এই মামলাগুলো সরকারের আইন উপদেশে বলছে এটা ফলস মামলা, তাই না? এবং আইনজীবীরা বলছে, যারা যে সমস্ত আইনজীবীরা 5ই আগস্টের আপনার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল, তারাও বলছে এগুলো সব ভুয়া মামলা, মিথ্যা মামলা, এবং একটা মামলা আপনি প্রমাণ করতে পারবেন না। তবে এই মামলায় আপনি একজন লোককে 7 মাস থেকে জেলে রাখলেন, তাহলে তার বিচারটা কি হলো? এই ন্যায় বিচার আপনি কিভাবে তাকে প্রতিকার দিবেন? এখানে ন্যাচারাল জাস্টিস, অ্যাডভোকেট মন্ত্রী পরিষদ আইন উপদেষ্টা একটা কথা বলেন। এক মিনিট, আচ্ছা, এই বিচারটা বলি। এই যে অবিচারটা আপনি করলেন, এই অবিচারের বিচারটা আপনি কোথায় পাবেন? আল্লাহ দিবে আপনাকে ন্যায় বিচার, এইটার প্রতিকার আল্লাহ আপনাকে দিবে। একটা লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন, 7 মাস জেলে রেখে দিলেন, পচাইলেন, সে লোকটা এখন মারাত্মক অবস্থা। একজন আইনজীবীর কথা বলতেছে, কালকে আমার সঙ্গে কথা হলো, সে একদম পাগলের মতো হয়ে গেছে, 7 মাস জেল খাচ্ছে, একজন বড় আইনজীবী। তাহলে কিভাবে হবে? সে বললো যে আমি তো কিছু, এখন আমার মাথায় তো ঠিক নাই, কেন আমি কিভাবে 7 মাস জেল কাটলাম? আমি তো কোনো হত্যা করি নাই। তাহলে এই যে মামলাগুলো বললে, এখন বিচার হলে সেক্ষেত্রে যারা করছে তাদের বিচার হোক। কত 50 জন, 100 জন, 400 জন, আপনি যে সাংবাদিক সবাইকে দিয়ে দিলেন, সাংবাদিকরা সরকারের লেজুর ভিত্তি করেছে, সম্পাদকরা প্লট পাওয়ার জন্য লেজুর ভিত্তি করেছে, কোনো বিতর্ক নাই, আপনি তাদেরকে সেই অনুসারে ট্রিটমেন্ট দেন। কিন্তু আপনি রহিমউদ্দিন মারা গেছে উত্তরায়, সেই মামলায় ঢুকাই আপনি তাকে জেলখানায় রাখতেছেন। এটা কি বিচার? এটা অবিচার, এটা অন্যায়। এবং তাদের জামিন কেন হয় না? জামিন কেন হয় না? যে বললাম যে আদালত স্বাধীনভাবে কাজ করতে পারে না। জামিন কিভাবে হবে বলেন? প্রত্যেকটা কেসে, যেমন আদালত আগাম জামিন, কিছুদিন আগে 2টা কোর্ট আগাম জামিন দিচ্ছিল এই সমস্ত মামলায়, অত্যন্ত সাহস নিয়ে। এবং সেই আগাম জামিন কিন্তু বিএনপির আইনজীবীরাও নিতেন, এবং আওয়ামী লীগের আইনজীবীরা তখন কম আসে আদালতে, সাধারণ আইনজীবীরা নিতেন, জামাত ইসলামের আইনজীবীরা নিতেন, সবাই কিন্তু আগাম জামিন নিতেন। যখন আগাম জামিন দিচ্ছে, হঠাৎ করে কোর্ট চেঞ্জ হয়ে গেল। তা কেন কোর্ট চেঞ্জ হবে? কেন এই কোর্ট চেঞ্জ হওয়ার ক্ষেত্রে এটা কি সমীচীন হলো? আইনজীবীরা তো প্রত্যেকে সমালোচনা করছে এটা, যে আগাম জামিন বন্ধ করার জন্য কোর্টটা পরিবর্তন। সেটা তো 5ই আগস্টের আগেও আমরা দেখেছি, যখন বিএনপি নেতাদের আগাম জামিন দিত, যে আগাম জামিন দিত তাদের কোর্ট চেঞ্জ করে দিত। তাহলে একই তো অবস্থা ভাই, আমরা তো এপি টুপি। কোথায় আমরা যাচ্ছি, কি প্রত্যাশা করেছি, কি চাইছি, আর কি আমাদের হচ্ছে, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। এবং এটা যদি যারা দায়িত্ব নিচ্ছেন তাদেরকে আমরা বলি, তারা তো আর
নেক্সট ইলেকশন করবেন না যারা উপদেষ্টা, তাই না? যদিও শোনা যাচ্ছে দুই একজনের কেউ কেউ ইলেকশন করবে, তাহলে তাদের তো আর নিরপেক্ষতা থাকবে না। কিন্তু যারা নির্বাচন করবেন না, যারা নিরপেক্ষ লোক ওখানে আছেন, আপনাদের কাছে আমাদের সুনির্বন্ধ অনুরোধ, আমি একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে অনুরোধ করি, আপনারা ন্যায় বিচার নিশ্চিত করুন। কোনোভাবেই মানুষকে হয়রানি করবেন না। যার যে অপরাধ করেছে তাকে বিচার করেন। সাংবাদিক লেজুর ভিত্তি করেছেন, তার ব্যবস্থাটা সেইভাবে আপনি করেন। কিন্তু উত্তরার মার্ডার কেসে ঢুকে তাকে আপনি অন্যায়ভাবে জেল খাটিয়েন না, এটা ন্যায় বিচার না। জি জি, তারা নির্বাচন করবেন না, উপদেষ্টারা কেউ কেউ হয়তো করবেন, কারো কারো আবার স্বামী নির্বাচন করবেন, সেজন্য পোস্টারিং দেখা যাচ্ছে। আছে আসলে নির্বাচনের কিছু স্বার্থ এর মধ্যে আছে হয়তো। আবারও একটু আদালতের জায়গায় আসি, যে নুরুল হুদাকে রিমান্ডে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এইরকম আসামিদের সাথে আসলে রিমান্ডে কি হয়? এই ধরনের রিমান্ডের ক্ষেত্রে আপনি দেখেন আসলে কে মানে না তো কেউ। আমাদের সুপ্রিম কোর্টের রিমান্ডের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা আছে। তো এই রিমান্ডের রায় কে দিছে? সুপ্রিম কোর্ট দিছে। এখন সুপ্রিম কোর্ট কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে না। কারণ আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে গেলেই রিমান্ড। 5ই আগস্টের আগে কেন বলা হচ্ছিল যে বিএনপির নেতারা অ্যারেস্ট হইলেই, ওটা আমরা জানতাম যে রিমান্ড 3 দিন, 5 দিন, 7 দিন, ওটা একটা ইও আছে, আপনার চার্টও ছিল যে কোন ধরনের কেসে কতদিন হয়, ওটা রিক্সালাও বলে দিতে পারবে। কেন? এটা তো বলার কথা না। বিচারক কি করবে? এই কারণেই তো বিচার বিভাগের উপরে মানুষের আস্থা কমে গেছিল। ন্যায় বিচার নিশ্চিত হয় নাই এবং আইনের শাসন ব্যাহত হয়েছে, সংবিধান লঙ্ঘন হয়েছে। এটা তো প্রত্যাশা ছিল নাকি? এটা প্রত্যাশা ছিল না? প্রত্যাশা ছিল। এখন আপনারা কি করতেছেন? এই যে 5ই আগস্টের পরে যে আপনি চাইলেই 10 দিন, চাইলেই 10 দিন, সবাইকে রিমান্ড। তো সুপ্রিম কোর্টের জাজমেন্টটা কি ওটা পেপার? ওটা কি কোনো এনফোর্সমেন্ট নাই? তো সুপ্রিম কোর্টের কোনো বিচারকরা তো সেইটা কখনো ধরলেন না যে কেন আপনি এটা করলেন। আগে তো আমরা দেখতাম বিচারকরা সোমটো রুল দিত। কিরকম? যে ওই যে পুলিশ একজনকে টর্চার করেছে বিনা মামলায়, পুলিশের বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে সোমটো রুল ইস্যু করেছে, বা একজন নারীকে নির্যাতন করেছেন, সোমটো রুল ইস্যু করেছে। কিন্তু এখন এই যে বিচারক অন্যায়ভাবে তাকে জামিন দেন না, এরকম বিচারকরাই কিন্তু হাইকোর্ট শোকজ করেছে, হাইকোর্টে হাজির হইতে বলেছে। কিন্তু এখন তো আমরা এটা দেখি না। দেখি না কেন? আমরা তো তাহলে একটাই অঙ্ক মিলাবো, তাহলে হয়তো ওনারা সাহস পাচ্ছেন না। কেন? এটা আমরা সিচুয়েশনে তো তাই দেখছি। কেন? এখন তো পরিবর্তন কিছু হয় না, সিচুয়েশন তাই অ্যালাউ করে। যে আজকে যে আপনার অ্যারেস্ট হলো, সে যদি আপনাকে কোন রকম বলা যায় যে সরকার সমর্থক আগের এবং আগের সরকারের সহযোগী বা শুভানুধ্যায়ী, পাস হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না আপনার। তাহলে ভরে দিতে হবে যে তার রিমান্ড হইতে হবে, তাকে টর্চার করতে হবে, মব সন্ত্রাস হইতে হবে, জেলখানায় থাকতে হবে। এটা কি ভাই সংবিধানের কথা? এটা কি আপনার ন্যায় বিচারের কথা? এটা আপনি কিভাবে একজন মানুষ এটা মানবাধিকার হিসেবে চিন্তা করতে পারে বলেন? এটা তো অসম্ভব ব্যাপার। এটা নিয়ে তো মানুষ আমাদেরকে বিশ্বব্যাপী যারা এগুলা রিসার্চ করে, বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে যারা খোঁজ খবর রাখে, এটা তো তারা হাসতেছে যে আরে বাবা, হায় রে জুডিশিয়ারি ইন বাংলাদেশ। হাসতেছে না। এর আগে আপনার একবার আন্তর্জাতিকভাবে বিচার বিভাগ নিয়ে কিন্তু একবার সম্ভবত আপনার একটা প্রতিষ্ঠান তারা একটা রিপোর্ট দিল জুডিশিয়ারির আপনার দুর্নীতি নিয়ে, তাই না? দিয়েছে না? তো কই সেটা তো তখন জুডিশিয়ারিতে দুর্নীতি আছে, তো দুর্নীতি তো যায় না। তো সেই রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিকভাবে আসছে, বাংলাদেশের কেউ সেটা দিতে সাহস পায় না, এটা সম্ভাবনা। কিন্তু এখন আজকে যে এই যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আপনার বিচারকরা, যে প্রধান নির্বাচন কমিশনার, সে কি অপরাধ, এখন আমরা সেকশনটা আমি এখনো দেখি না কি সেকশনে দিছে, রাষ্ট্রদ্রোহিতা দিল না, নিশ্চয়ই অপরাধ আছে, কিন্তু সেই অপরাধ নির্বাচন সংক্রান্ত অপরাধ আমি দেখছিলাম যে সেখানে শোনেন, সেখানে কি রিমান্ড হবে বলেন? সেখানে তাকে জিজ্ঞাসাবাদ, এটা তো রিমান্ড না, এটা হলো আপনার একটা বিচারের আগে একটা বিচার। মানে এই মামলায় তো কিছু হবে। উনি তো কালকে কোর্টে যেটা বলছেন দেখলাম, যে আমি তো ফিল্ড লেভেলে যে দেখি না কি করতেছে, কাজে এইটা বিচার করে তাকে আটকানো তো কঠিন হবে। এটা রাজনৈতিক ভাবে এটা সমাধান করতে হবে যে আপনি এই ধরনের সিস্টেম রাখবেন না যে নির্বাচনে এই ধরনের মেনুভারিং করা যায়। আপনি এই ধরনের সিস্টেম রাখবেন না, জিজ্ঞাসা করি এই সিস্টেমটা নিয়ে জিজ্ঞাসা করি, কারণ আপনি সিস্টেম রাখবেন না, মেরুদণ্ডহীন লোক প্রধান নির্বাচন কমিশনার হতে পারে, ওই কাজটা আপনি করেন। সে কাজ না করে অন্য কিছু করলে এটা লাভ হবে না। বলেন, মেরুদণ্ডওয়ালা লোক মানে গেলেই বা কি হবে? কারণ বিএনপি সহ, মানে এই নির্বাচনের আগে, আমি 24-এর নির্বাচনের আগের কথা বলছি, বিএনপি সহ বিরোধী দল তখন যারা ছিল আন্দোলনরত, তারা অনেকেই বলেছেন, সিনিয়র নেতারা বা শীর্ষ নেতারা বলেছেন যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনে যদি ফেরেশতা এনেও বসিয়ে দেওয়া হয়, তবুও সঠিক নির্বাচন হওয়া সম্ভব না। মানে মেরুদণ্ডওয়ালা লোক এনে বসিয়ে দেওয়া হলেও সঠিক নির্বাচন সম্ভব না। তাহলে আসলে মানে নুরুল হুদা কে কিভাবে দায়ী করা যায় যদি সিস্টেমে যদি গলত? দেখুন,
অবশ্যই এটা সম্ভব না। কেন? কারণ হলো যে ইলেকশন কমিশন কয়জন? 5 জন। তারা তো টোটাল বাংলাদেশের নির্বাচনটা করে না, তারা পলিসি মেক করে এবং তারা ওভারসি করে। আপনার নির্বাচনটা করে হলো সরকারের সহযোগিতায়। তো সরকার যদি ধরেন আপনার প্রত্যেকটা জেলায় রিটার্নিং অফিসার কে ছিল? ডিসি। তো ডিসি সাহেব হলো মন্ত্রীর অধীনে। মন্ত্রী যদি ফোন করে যে ভাই ওখানে ভোট কিন্তু কাইটে আমারে দিও, ডিসি তো না দিয়ে উপায় নেই, কারণ ডিসির চাকরি এবার মন্ত্রীর হাতে। আপনি তো টোটাল সিস্টেমটা তো আগে পলিউটেড করে ফেলছেন। পলিউটেড না করলে কিন্তু সেটা ডিসি যদি দেখতো যে মন্ত্রীর কথা না শুনলে আমার চাকরি যাচ্ছে না, আমাকে এখান থেকে ট্রান্সফার করে বান্দরবান দিচ্ছে না, ওই সিস্টেমটা যদি জীবিত থাকতো তাহলে আর আপনি ডিসি দিয়ে করাইতে পারতেন না। আপনারা সব সিস্টেম গুলো ভঙ্গ করি ওইভাবে লোক দিয়া মেরুদণ্ডহীন বা মেরুদণ্ড সহ দিলেও কাজ হবে না, কারণ সরকার তো আপনার সহযোগিতা করছে না। কারণ এই জন্যই তো রাজনৈতিক দলগুলোর অধীনে নির্বাচন হয় না, এই জন্যই তো কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা আছে। এবং আমরাও তো বিশ্বাস করি যে বাংলাদেশের যে রাজনৈতিক কৃষ্টি এবং আমাদের যে মানসিকতা এবং আমরা যে নেতারা ক্ষমতায় গেলে থাকতে চাই, এই সমস্ত কারণে এই কেয়ারটেকারের বাইরে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এবং কেয়ারটেকারের নির্বাচন করতে গেলেও কেয়ারটেকারের সঙ্গে যারা থাকবেন সেই প্রশাসনকেও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এবং আপনি ধরেন এই যে যতদিন পর্যন্ত এই ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার সরকারের দিয়ে রাখবে ততদিন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন হবে না, এই সরকারের দিয়ে হবে না। কেন? এই সরকারের তো কিছু লোকের প্রতি সাপোর্ট আছে না, ওই প্রশাসন তো বুঝবে যে কার দিকে সাপোর্ট আছে, তারা সেইভাবে কাজ করবে। অর্থাৎ রিটার্নিং অফিসার করতে হবে ইলেকশন কমিশনের, ওইভাবে করতে হবে যে ইলেকশন কমিশনের অফিসার সে হবে রিটার্নিং অফিসার। ওর চাকরির ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন ওই মন্ত্রীর হাতে না, ওরটা হলো ইলেকশন কমিশনের হাতে। অতএব ওই জায়গাটা আপনি কাজ করেন, এটা কাজ করতে লাগে 1 মাস, আপনারা তো 9 মাস থেকে 10 মাস থেকে করতেছেন। আমি জানি না, একজন অভিজ্ঞ লোককে কিন্তু নির্বাচন কমিশনের এই কমিশনের মানে কমিশন সংক্রান্ত বিষয়ে প্রদান করা হয়েছিল, কিন্তু রিপোর্টে দিয়ে দিয়েছেন। তো ওই জায়গাগুলোতে কি আছে জানি না। এটা তো নির্বাচনটাকে একমাত্র জিনিস, একমাত্র দায়িত্ব এবং একমাত্র কর্তব্য যদি হইতো যে নির্বাচনটাকে এমন একটা সিস্টেম করে দেওয়া যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত যেই ক্ষমতায় যাও, পরের ইলেকশনে তারা কোনোভাবেই এই নির্বাচনী ব্যবস্থাকে ম্যানেজ করে ক্ষমতায় যেতে পারবে না। বাস 70% কাজ আপনাদের শেষ। কারণ বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি যারাই ক্ষমতায় থাকুক কোনোদিনও সে চাইবো না নেক্সট ইলেকশনে হারতে। তাহলে একমাত্র উপায় কি? তার কাজ করবে রয়ে শুয়ে, জনগণ যাতে ক্ষুব্ধ না হয়, কারণ নেক্সট নির্বাচনে আমাকে হেরে যেতে হবে। এই কাজটাই আপনারা করতে পারলেন না 10 মাসে, যেটা লাগে 2 মাস করতে, সেইটা আপনারা 10 মাসেও করতে পারলেন না। আপনারা ডালা মেলে বসলেন অনেকক্ষণ। এখন ডালা মেলে বসছিলেন তো বিভিন্ন কারণে, অনেক দিন থাকবেন, 5 বছর বা 10 বছর, অনেকে বলছে যে আজীবন, কিন্তু সেটা তো পারলেন না। কিন্তু সেটা তো পারবেন না। কেন? এখন তো আপনাকে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজি হতে হলো। কেন? না হলে তো নির্বাচনে আন্দোলনে বিএনপি চলে যাবে। তা বিএনপি আন্দোলনে চলে গেলে তো আপনার অস্তিত্ব কোথায় থাকে? বিএনপির কি সমর্থন আর আপনাদের কি সমর্থন বলেন? যেখানে পুলিশে বিএনপির আন্দোলনে ঠেকাবেন, আওয়ামী লীগের সময় আন্দোলন পুলিশ ঠেকাইতে পারে, আওয়ামী লীগকে ঠেকাইতে পারছে কেন? পুরো পুলিশটা আওয়ামী লীগ তার পর্দার তলে নিয়ে নিছিল, কভারে নিয়ে নিছিল, পারছে, যা কইছে এটা করছে। এবং ওরা পিটাইছে ইচ্ছা করিয়া প্রমোশন পাওয়া যায় কিনা, ওরা আপনার ইচ্ছা করিয়া নির্যাতন করছে যে খবরটা দিবে স্বরাষ্ট্র মন্ত্রকে, স্যার আমি কিন্তু বিএনপির অমুক নেতারে পিটাইছি, ও আচ্ছা প্রমোশন হয়ে গেল। এই টোটাল সিস্টেম আপনার আমলে এই জিনিসটা যে আপনি এখন করতে পারবেন না, কারণ পুলিশ তো সেই অবস্থানে নাই। এবং এটা কবে হবে? একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসতে হবে, তারপরে রিফর্ম হবে, তাদেরকে সে সাহস দিয়ে হবে, ইন্ডিমিনিটি সরাইতে হবে, তারপরে আপনি সেই রেজাল্ট পাবেন। আজকে যদি বিএনপি বড় ধরনের আন্দোলন করে, এই সরকারের ক্ষমতা নেই তাদের ঠেকানোর জন্য। অর্থাৎ সে কারণে এটা নির্বাচন তো আপনাকে দিতে হবে। আপনি নির্বাচন দিচ্ছেন, নির্বাচন দিচ্ছেন, আপনি নির্বাচন প্রক্রিয়ার জন্য আমার মনে হয় আপনি সবকিছু বাদ দিয়ে গবেষণা করেন সারা দিন রাত, নির্বাচনী সিস্টেমটাকে কিভাবে ভালো করা যাবে এইটা করেন। দেখবেন রাজনৈতিক দলরাই পরবর্তী অন্য অন্য সংস্কার সবকিছু তারা ভালো করবে। ভালো না করলে সে ক্ষমতায় আসতে পারবে। অনেক গবেষণা করে প্রতিবেদন দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবেদন দেওয়ার আগে নির্বাচন কমিশন আবার গঠন করা হয়েছে, মানে আগের নিয়মে, আগের আইনে, এরকম অনেক বিতর্ক এর আগেও এসেছে। আপনি বলছিলেন বিএনপির কথা, এই নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় কিন্তু স্বেচ্ছাসেবক দলেরই সম্পৃক্ততা পাওয়া গেছে, ভিডিওতে আসছে। যদিও সেই মোজাম্মেল হক ঢালি স্বেচ্ছাসেবক দলের সদস্য, তিনি বলছেন যে এটা এআই দিয়ে বানানো হতে পারে। অনেকের কাছে আসলে ভিডিও আছে। আমি আরেকটা শেষ একটু আদালত, এটাও তো পত্রিকা আছে আপনার, ওই যে আপনার সিদ্দিক অভিনেতা, তাকে যে আপনার কাকরাইলে পিটাইলে, ওগুলো তো আপনার বিএনপি সমর্থিত লোকজন, পত্রিকা আসছে তো এটা।
হুম, জি, জি, এবং এখন তো ছবি সহ এনসিপি, আসলে ভিডিও অনেক মানুষের হাতে এখন মোবাইল ফোন, সবাই একটা করে ভিডিও করে ফেলে। একটু এই শেষের দিকে একদমই শেষ প্রশ্নটি করতে চাই। আরেকটা একটু আদালত প্রসঙ্গে প্রশ্ন, যে আদালত প্রায়ই রায় দিচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। কদিন আগে দেখলাম যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার বিদেশ যাত্রায়, তার এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আদালত এই রায়গুলো কেন দেয়? মানে তারা যে বিদেশে আছেন এটা আদালত জানে না? ওই যে বললাম জোয়ার, জোয়ারে একটা কথা থাকে না, জোয়ারের পানি কিন্তু এই উপর দিকেই যায়, আবার ভাটা হলে পানি নিচের দিকে যায়। এখন হলো জোয়ার চলছে, কাজে এগুলো আপনি কোনো আইন থিওরির মধ্যে আনতে পারবেন না। একটা লোক আপনি জানেন যে শেখ হাসিনা বিদেশে আছে, হাসান মাহমুদ বিদেশে আছে, তাহলে অনেকের নাম তো স্পষ্ট, হুম, যাদের স্পষ্ট নাই সেটা ঠিক আছে আপনি দেন, কিন্তু যারা আপনি স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে ইন্টারন্যাশনাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, আপনি জানেন, সেখানে এই হাস্যকর আদেশটা না দিলেই ভালো। কারণ এই বিচারক সম্পর্কে মানুষ তখন হাসির খোরাক সৃষ্টি হয় তাদের, এবং এটা লেখে পত্রিকায়, এটা কিন্তু পত্রিকায় রিপোর্ট হয়েছে যে ওনারা আছে বিদেশে, ওনাদের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা। আপনি যদি দিতেনই তাহলে আপনি দিতেন যে দেশে আসার উপরে নিষেধাজ্ঞা, তাহলে একটা মিনিং থাকতো। এই ধরনের মিনিংলেস অর্ডারের অর্থটা কি? এবং এটা দুদক যারা আছে তারাও খুব অ্যাক্টিভ, তারাও দেখাচ্ছে যে আমরা খুব কাজ করতেছি, মানে আসলে কাজের কাজ কিছুই না, কিন্তু তারা দেখাচ্ছে আমরা খুব কাজ করতেছি। এই যে আইনজীবী যে দরখাস্ত নিয়ে কোর্টে গেলেন, ফিস নিলেন, এই ফিসটাও তো সরকারের বিনা ইয়েতে গেল, বিনা আপনার কাজে গেল, কারণ এটা তো কোনো মিনিংলেস, এই আবেদন তো করার দরকার নাই, সে তো বিদেশে আছে। যে বিদেশে নাই তাকে আপনি বলতে পারেন যে দেশে পলাই আছে, তাকে আমি দেই ইম্বার্গো, ইটস ওকে, সেটা ঠিক আছে। আর বিদেশে থাকলে আপনি বলেন যে দেশে আসতে পারবে না, এই ইম্বার্গো দেন। কিন্তু এগুলো দেওয়া তো একটা হাস্যকর, এগুলো দিয়ে আদালতকে জি, আপনার হাস্যকর জায়গায় কিন্তু নিয়ে যান। এখন আপনি বলতে পারেন, আমি আবার ওই জায়গাটা কিন্তু আমি ডিফেন্ড করি, সেটা হলো আদালতের কিন্তু করার নাই কিছু। আদালত যদি আদেশটা না দেয়, তো ওই আইনজীবীরা যারা কোর্টে আছেন তারা যে কালকে তাকে বলবে না যারা আপনি তো এর আগের সরকারের দোষর ছিলেন, এটার কি নিশ্চয়তা আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। অনেক লোক তো দোষর ছিলও না, শত্রুতার কারণে দোষর বানাই ফেলতেছে, এবং এটা তো একটা ভালো অস্ত্র এখন। আগে যেমন আগে ছিল আপনার একটা অস্ত্র ছিল জঙ্গি অস্ত্র, এটা আমরা তো অনেক মামলা পাইছি, তার ঘরে ওই আরবির বই পাইছি, আমি জামিন করাইছি, আরবির বই পেয়েছি, লিখেতেছে যে জঙ্গি। তা কোর্ট বলা বললেন আরবির বই তো মুসলমানরা বাংলাদেশে পড়ে, এটা জঙ্গি হবে কিভাবে? তো ওই যে অস্ত্র হাতিয়ার, রাজনৈতিক হাতিয়ার, এখানেও এগুলো হলো হাতিয়ার। এখন এখন জজ সাহেব যে করবে, জজ সাহেবকে আপনি প্রোটেকশন দেন। আজকে চিফ জাস্টিস ডিক্লারেশন দেও যে আমার কোন জাজের উপরে কোন যদি কোন রকম অন্যায় অবিচার কোন রকম ইয়ে করা হয়, আই উইল সি, আমি আমার ক্ষমতা বলে তাদেরকে আমি ছাড়বো না। ওই সেরকম ঘোষণা দেন নাই। রাষ্ট্র আইন উপদেষ্টা বলুক, ওই আইন উপদেষ্টা তো বলে না, বরঞ্চ এই যে আপনার যাদেরকে সরকার হেনস্থ করতে চায় তাদেরকে রিমান্ড দিলে, তাদেরকে কোর্টে হেনস্থা করলে সরকার তো খুশি হয়। এই যে আইন উপদেষ্টার কথা বলছিলাম, আইন আগে উপদেষ্টাকে তো নিয়ে একটা কিছু প্রশ্ন বলেও একটু না, আগেও আগে করতে শুনে, চাইছিলাম, আগে অ্যাডভোকেট তো মঞ্জুর মশাই। বাড়িঘর ভাঙছে, নির্যাতন করছে, আগে কিছু বলেও না। আজকে দেখছেন কালের কণ্ঠে রিপোর্ট, এই মব সন্ত্রাস করে 54 জন লোককে হত্যা করা হয়েছে, কিন্তু আগে কিছু কিন্তু বলে নাই। এখন ইদানিংকালে সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমরা এটা কেয়ার করবো না, এটা একটা গুড সাইন, কিন্তু আমরা অ্যাকশন চাই, অ্যাকশন না হলে আপনি বন্ধ এই করতে আইন পারবেন না। উপদেষ্টা সম্পর্কে একটু জানতে চাইবো। উপদেষ্টা মাহফুজ আলম তিনিও বলেছিলেন, কিন্তু তারপরে তাকে একদমই এখন আর নিষ্ক্রিয়, মানে তাকে আর দেখা যায় না গণমাধ্যমে। নিষ্ক্রিয় না বললেও যদি বলি সোচ্চার দেখা যায় না গণমাধ্যমে, আগে তাকে সব সময় দেখা যেত, এখন দেখা যায় না। এটিও কেন, এটাও একটা প্রশ্ন। কিন্তু আইন উপদেষ্টা যে প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই, তিনি বলেছেন যে মামলা করতে বাধা দিতে পারে না সরকার, যে কারো বিরুদ্ধে যে কেউ মামলা করতে পারেন, মানে মামলা যে কেউ করতে পারে এবং সেই মামলা করা মাত্রই পুলিশ নিতে হয় বা নেয়, এটাই কি আসলে আইনটা কিরকম? আমি যদি আজকে না আপনার বিরুদ্ধে বা আপনি যদি আমার বিরুদ্ধে চুরির মামলা করেন, হত্যা মামলা করে দেন, হয়ে যাবে মামলা। না শুনেন, আমি আপনাকে বলি, সেটা হলো এইটা সিআরপিসির একটা প্রভিশন। আপনি যখন একটা মামলা করতে যাবেন, মানে কি, একটা অপরাধ হলে, কোনো অপরাধ হয়নি, আপনি একটা দরখাস্ত নিয়ে গেলেন যে এই হয়েছে, সেটা তো পুলিশ দেখবে না। মামলা করতে গেলে পুলিশের দায়িত্ব এফআইআর লস করা, কারেক্ট। কিন্তু আপনি মামলা করতে গেলে সেই এফআইআরটা যে লস করবেন, আপনি যে যাচাই বাছাই করবেন বা একটু দম নিবেন, যেন গেলেন সাথে সাথে ভাই আমরা দেখতেছি ঘটনাটা করি, কোথায় হইলো একটু খবর নেই, এই সুযোগ তো পুলিশের নাই। কেন আপনি এই মামলায়, প্রথম মামলাটাই কিন্তু লালবাগ থানায় এইরকম 400 লোকের মামলা, ওসি সাহেব একটু বলছিল যে দেখি, পরে দেখেন না এনসিবির এই ছাত্ররা ওখানে ঘেরাও কইরা ওই ওসি রে তো সরাইছে, এর মধ্যে তার মধ্যে মনে মামলাও হয়েছে, হয়তো ওই মার্ডার টেস্টে হয়তো ঢুকা পড়ছে। তা এই তো, এটা তো শোনেন, বাতাস তো একবার দিলেই হয়, বাতাস তো বেশি লাগে না। আপনি তো একটা বাতাস দিয়ে দিচ্ছেন, এখন কোনো ওসি তো আর সাহস পাবে না। ওসির কি দোষ? ওসিও ওইভাবে মামলা নেয়, এবং এখন তো একটা আলোচনা আসছে, মিডিয়াও এসছে, যে যারা দালালি করে এই টাকা আদায়, তার সঙ্গে পুলিশও সংযুক্ত হয়ে গেছে। কারণ 400 দিলে বলে ঠিক আছে দাও, ওর মধ্যে 300 লোকের কাছে যে চাঁদা চায়
5 লাখ দাও, 3 লাখ দাও। আমি তো আমার নিজস্ব ক্লায়েন্টই আছে যাদের জন্য আগাম জামিনের জন্য আমরা আবেদন করেছি, প্রত্যাহার করে নিয়েছি আমি, কিন্তু তারা ম্যানেজ করেছে ওই বাদীকে টাকা দিয়ে, সে বলছে ঠিক আছে লিখিত দিলাম। কিন্তু আদালতে আমার আসার দরকার নাই, কারণ আদালতে তো বিচার আগাম জামিন চাইলে আপনি আগাম জামিন দিচ্ছেন না 5ই আগস্টের আগের ঘটনায়, বলেই দিচ্ছেন 5ই আগস্টের আগের আমি শুনবো না। আদালত কি বলে শুনেন, 5ই আগস্টের আগের ঘটনার আগাম জামিন আমি শুনবো না, এটা আদালত সরাসরি বলে। তাহলে এখন 5ই আগস্টের আগের বিচার ব্যবস্থা আর এই বিচার ব্যবস্থা আপনি এই কথার মধ্যে দিয়ে বের করেন যে আমার কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, তাহলে কোথায় যাবে মানুষ? তখন আমি আগাম জামিন প্রত্যাহার করলাম, বললাম আপনি ম্যানেজ করেন, তখন সে বাদীকে বাধ্য হইয়া টাকা দিয়া, তাকে দিয়ে লেখাইয়া এফআইআর দিয়ে দিল যে ঠিক আছে আমি ওনাকে ভুলবশত দিয়েছি। এখন আইন উপদেষ্টা যেটা বলছেন একাডেমিক কথা, যে কেউ মামলা করতে পারে, কারেক্ট, কিন্তু মামলাটা তো যাচাই বাছাই করবে পুলিশ। পুলিশকে তো সেই সুযোগ আপনি রাখেন নাই। এবং মামলাটা কে করতেছে? আপনার দলের, আপনার সমর্থিত বলতে কিন্তু আমি শুধু এনসিপি বুঝাচ্ছি না, এনসিপি জামাত যত আছে, মানে আগের সরকার ছাড়া অন্য সবাই কিন্তু বর্তমান সরকারের সমর্থক। কাজে তা পুলিশ তো তাদেরকে সেইভাবেই দেখে, তারা সমস্ত দলই তো তারা মিটিং এ যাচ্ছে, একত্রে সংস্কার করবে, সবকিছু করছে না তারা, অর্থাৎ তাদেরকে সরকার হিসেবে দেখে, অর্থাৎ পুলিশের ওই ক্ষমতা নাই। কিন্তু যেটা আগে যেটা সমৃষ্টি একটা সার্কুলার দিয়েছিল, এটা খুবই যথার্থ ছিল, এটা ন্যায় বিচারের পক্ষেই ছিল, যে মামলা হইলেই তাকে গ্রেপ্তার না, যাচাই বাছাই করে দেখো, এবং সেই ক্ষমতাটা থাকা উচিত। কিন্তু আপনি যাচাই বাছাই করে দেখার পরে আমরা গত কয়েকদিনের মধ্যে আমি খবর পেয়েছি 400 নম্বর আসামি, তাকেও আপনি গ্রেপ্তার করে সে ওইভাবে চলে আসছে। এবং এই সাংবাদিক বলেন, অন্যান্য সাধারণ বলেন, তারা তো ওই রকম আসেনি, তারা হুট করে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়। কোর্ট কিন্তু কোনো রিলিফ দিতে পারে না, তারা রিলিফ দিলে কিন্তু তার বিপদ আছে, অর্থাৎ রিলিফ দিতে পারে না। তাহলে এখানে আমি কি বলবো? আইনের শাসনের ব্যত্যয় বলবো, না আমার আইনের শাসন নিশ্চিত হয়েছে আমি বলবো? কোনটা আমি বলবো বলে? আমি তো আইনজীবী হিসাবে আমি আমার মনের কথাটাই বলবো। আমি তো মনে করি না যে আমি এখানে কিছু গোপন করা উচিত, কারণ গোপন করাটা হবে আরো রাষ্ট্রের জন্য বড় ক্ষতিকর। আমার কথাগুলো যদি